দেখুন, আমার রাজনীতিটা আসলে শুরু হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। ছাত্রদল একটা রমরমা অবস্থা সারা বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে এসে ছাত্রদলকে অর্গানাইজ করেছে। স্পোর্টস মেডিসিনে ধরতে পারেন চট্টগ্রামে ফার্স্ট ডক্টর আমি যখন ইন্ডিয়া ছিলাম, আজহারউদ্দিন থেকে শুরু করে রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ম্যাক্সিমাম রোগী আমি চিকিৎসা করেছি। জামাতের ওনাকে ঠিক সাইনভাবে চিকিৎসা করছি। ডাক্তার হিসেবে সবাই আমার চোখে শোনা। 2021 সালে মেয়র ইলেকশন করছিলাম। 2024 সালে নভেম্বরে শপথ নিলাম। আল্লাহ তাআলা আমাকে আজকে বাংলাদেশে একমাত্র মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা ওয়ান সিটি টু টাউন নিয়ে চিন্তা করছি। আমরা শহরটাকে একটা ক্লিন গ্রিন হেলদি সিটির জায়গায় নিয়ে যেতে না, পরিকল্পিত নগরায়নের জন্য অবশ্যই সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প। অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনাটা কেমন ছিল নগর সরকার নিয়ে? ইভেন এগুলো নিয়ে তেমন একটা তারা চিন্তা করতে আমি দেখিনি। এই কাজগুলো আসলে অনেক কঠিন, বাট আমি চেষ্টা করেছি, যদিও মানুষ আসলে বুঝতে চায় না। আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। যে ওসমান হাদি, সে তো দেশের কথা বলার জন্য রাজনীতিতে এসেছে, সেটা গণতন্ত্রের কথা বলতে এসেছে। যেমন আল্লাহ তাআলা সবাইকে সম্মান দেন, যে ওনার কবরে যে মাটি দেওয়ার একটা সৌভাগ্য আমার হয়েছে। উনি আসলে দলের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নেতৃত্বে পরিণত হয়েছিলেন। ওনাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আপন করে নিতে পেরেছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 2008 সাল 11 সেপ্টেম্বর তারেক রহমান সাহেব তো যেতে চাননি দেশ থেকে, ওনাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আজকে লন্ডন থেকে উনি দেশে এসেছে। আর উনি যদি দেশপ্রেমিক না হয়, এটা কারো পক্ষে সম্ভব। এখনো তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখেন? ফরমেশন ছাড়া আওয়ামী লীগ রাজনীতিটা আসলে জনসমক্ষে করাটা একটু চ্যালেঞ্জিং। এবং দীর্ঘ এই 16 বছর আমি নিষ্পেষণ নির্যাতনের বিরুদ্ধে রাজনীতি করে উঠে আসা আসলে টু টাফ। বাংলাদেশে গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে। ভোটের অধিকার যেটা হারিয়েছেন। এখন আমি চাই যে মানুষের জন্য কিছু করে যেতে। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশের স্বনির্ভরতা। আপনার রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতির মাধ্যমে। এই যাত্রার শুরুটা কিভাবে হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে আপনি রাজনীতিতে যুক্ত হন? দেখুন, আমার রাজনীতিটা আসলে শুরু হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। আমি বরাবরই আসলে ছোটকাল থেকে ভালো স্টুডেন্ট ছিলাম, যার কারণে পড়াশোনার মধ্যে আমার ম্যাক্সিমাম টাইম যেত। পাশাপাশি খেলাধুলা করতাম, যেহেতু আমাদের এলাকাটায় অনেক মাঠ ছিল। এক সাইডে প্যারেড মাঠ, এক সাইডে বাকলি স্কুল মাঠ, বিএড কলেজ মাঠ। তো ওই জায়গায় আমরা থাকতাম। ওই তিনটা মাঠে আমাদের কাছ থেকে খুব কাছে ছিল, যার কারণে আমাদের মাঠে যেতে হতো। ফুটবল, ক্রিকেট খেলতাম, এরপর ব্যাডমিন্টন খেলতাম, এজ ওয়েল এজ আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, যার কারণে গিয়ে ম্যাট্রিকে ক্লাস 8 স্কলারশিপ পেলাম। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন উইথ লেটার্স, এজ ওয়েল এজ ইন্টারমিডিয়েট করে যখন মেডিকেলে আসলাম, মেডিকেলও পড়াশোনার মধ্যে ছিল। এর মধ্যে ঢাকা কলেজে কিছু ছেলে তারা ছাত্রদল ওপেন করতে চেয়েছিল 87-এ। আমি 84-এ আমার ফার্স্ট ইয়ার চিটাগং মেডিকেল কলেজে। সো 84, 85, 86 যখন আমি থার্ড ইয়ার স্টুডেন্ট 87-এ, তখন দেখলাম কিছু ছেলেকে মারধর করছিল এখানে ছাত্রলীগ, ইভেন শিবিরও মারতো তাদেরকে। তারা যাতে কেউ রাজনীতি করতে উৎসাহিত না হয়, তারা ছাত্রদল করতে চেয়েছিল। একটি স্টেজে তারা আমার বাসায় আসলো। বাসায় এসে আমাকে বললো যে দেখুন, আমাদেরকে তারা খুব ইনসাল্ট করছে, হোস্টেলও মারছে, এখানে ক্যাম্পাসও মারছে, আমরা ছাত্রদল করতে চাই। আর তখন বোধহয় সবারই জানা আছে ছাত্রদল একটা রমরমা অবস্থা সারা বাংলাদেশ। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে এসে ছাত্রদলকে অর্গানাইজ করেছিল, এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনে তখন ছাত্রদল কিন্তু সংসদে তাদের কিন্তু অত্যন্ত ভালো অবস্থা ছিল। সেটা ঢাকা ইউনিভার্সিটি বলুন, রাজশাহী ইউনিভার্সিটি বলুন, কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলুন, প্রতিটি জায়গায় প্রতিটি মেধাবী ছাত্র সংগঠনগুলো যখন সেখানে পাল্লা দিচ্ছিল, সেই জায়গায় গিয়ে ছাত্রদল তাদেরকে অ্যাক্সিড করে উপরে উঠছিল সবসময়, এবং সেটা দেশনেত্রীর কারণে হয়েছে, খালেদা জিয়ার কারণে। তো যাই হোক, সে সময় ঢাকা কলেজের ছেলেগুলো যখন আমাকে রিকোয়েস্ট করলো, দেন আমি আসলে প্রথমে, যেহেতু আমি তো বলেছি আমি একটু পড়াশোনার মধ্যে থাকতাম, যেহেতু মেডিকেলে পড়ার চাপ ছিল অনেক বেশি। তো যাই হোক, ফাইনালি এরা আমাকে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ নোমান সাহেবের
সাথে পরিচয় করিয়ে দিল এবং সেখানে মানুষের যে বিল্ডিং আছে সেখানে আমাদের আরেক নেতা আব্দুল্লাহ গোলাম খন্দকার সাহেবের বাসা ছিল। সেখানে তারা আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে মোহন সাহেব আমাকে বললো, ঠিক আছে এখানে মানে তোমাকে আমরা আহ্বায়ক হিসাবে ছাত্র দলের আহ্বায়ক হিসাবে দিচ্ছি, তুমি একটু তাদেরকে দেখো। আসলে এই সময় আমি মেডিকেল কলেজে সারগাম একটি সংগঠন ছিল, সাংস্কৃতিক সংগঠন, সেটা দেখতাম। পাশাপাশি আরেকটি রোটারি ক্লাব করতাম, রোটারি ক্লাব অফ মিড টার্ম সিএমসি, সেটার আমি চার্টার জয়েন্ট সেক্রেটারি, ওগুলি করতাম সমাজসেবামূলক কাজ। তো আলটিমেটলি গিয়ে যখন আমাকে আহ্বায়ক করা হলো, আমার মনে হচ্ছিল যে একটা বড় দায়িত্ব আমার কাছে এসেছে। বাট আমি কখনো মেডিকেল কলেজে হোস্টেলে ছিলাম না, আমার বাসা ছিল খুব কাছে, যেহেতু আমি চকবাজার আমাদের বাসা বাঁকুড়িয়াতে। তো ওখান থেকে মেডিকেল কলেজ ইনফ্যাক্ট মাত্র তখন 5 টাকার গাড়ি ভাড়া লাগতো আর কি, রিক্সা যদি আসতাম 5 টাকার দিক সেই সময় শেষ। তো কাজে অত্যন্ত কাছে, হেঁটে আসলে হয়তো বা 10 মিনিট লাগতো এরকম। তো ওভারঅল যার কারণে গিয়ে আমি হোস্টেলে ছিলাম না। ছেলেরাও যদি ওখানে গন্ডগোল হলে আমার বাসায় আসতো, সেখানে থাকতো। তারা আমার আম্মা আসলে প্রথম থেকেই রাজনৈতিকভাবে আমাকে প্রচুর সময় দিত এবং ছেলেদেরও কোনো সমস্যা হলে সেটা দেখতো। যেহেতু সেখানে আমাদের যে বাড়িটা, 2টো ফ্ল্যাট আমাদের ছিল আর 8টা ফ্ল্যাট আমরা ভাড়া দিয়েছিলাম। তো যার কারণে আমি আর আমার ভাই থাকতাম, ওটা পুরোটা খালি ছিল। ছেলেরা সবাই এখানে আমার বাসায় আসতো, আড্ডা মারতো, সেখানে আমার প্রয়োজনে কথাবার্তা হতো। তো আলটিমেটলি আমরা 87-88 সালে অনেক স্ট্রাগল করলাম। 89 সালে এসে আমরা সম্মেলন করলাম। সম্মেলনে আমাদের এই যে নেত্রী বেগম খালেদা জিয়া, উপস্থিত ছিল। আমরা উপস্থিত না, উনি আমাকে দাওয়াত দিয়েছিলাম। উনি বলেছিলেন ডাক্তার চৌধুরীকে যাওয়ার জন্য। তো আলটিমেটলি ওই সময় অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আব্দুল্লাহ নোমান সাহেব সেখানে ছিলেন, আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান, ওখানে চাইনিজ রেস্টুরেন্ট ছিল অত্যন্ত হাতে গোনা। রেস্টুরেন্টটা আমরা 150 জন স্টুডেন্টকে সেখানে তাদের আপ্যায়নের ব্যবস্থা করলাম। তো তখন মনে হয় আমার 89-এ 1 লক্ষ টাকার মতো এই সম্মেলনে খরচ করা হয়েছে। এখন যদি আমরা হিসাব করি এটা অনেক টাকা শীত। তো যাই ওইটা একটা ছিল, কারণ ছাত্রলীগের সাথে তখন আমরা পাল্লা দিচ্ছিল। ছাত্রলীগ তখন অনেক টাকা খরচ করত। স্বাভাবিকভাবে ওইভাবে আমি যেহেতু প্রেসিডেন্ট, ওই সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্ট হলাম ছাত্রদল 89-এ, এবং 89-এ প্রেসিডেন্ট হওয়ার পরে 91-এ গিয়ে আমি আসলে ডাক্তার হয়ে গেলাম। ডাক্তার হয়ে যাওয়ার পরে আমি সম্মেলনের মাধ্যমে আরেকটি কমিটি করে দিলাম এবং আমি ড্যাবের সাধারণ সম্পাদক হলাম, ডক্টর সৈয়দ সাহেব বাংলাদেশে। উল্লেখ্য, এই ছাত্রদলের আমি প্রতিষ্ঠাতা সভাপতি মেডিকেলের, আবার ড্যাবের আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বিএনপির রাজনীতি দেখেন, অন্যান্য সংগঠনে যুক্ত হতে পারতেন। আমার এলাকাটা আসলে বিএনপি অধ্যুষিত বাকলি, আপনারা জানেন যে এলাকা আমি থাকি। এবং আমি দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায়, তখন আমাদের এলাকায় একটা শোকের ছায়া ছিল। আমরা যে ক্লাব করতাম সেখানে স্থানীয়, সেখানে ভাইরা সব বিএনপি করতো। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে কথাগুলো, এবং উনি যখন মারা যায়, ওনার যে এই যে সুটকেসে কিছুই ছিল না, ওনার যে সততা এবং দেশপ্রেম এবং ওনার যে ন্যায়পরায়ণতা, ওনার যে স্বাধীনতা যুদ্ধনার যে ভূমিকা, সেগুলো ইনফ্যাক্ট আমাদের মনের মধ্যে ছিল। এবং ওইটা থেকে ইনফ্যাক্ট জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের মোটামুটি আমরা সাপোর্ট করলাম। এবং পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব সান্নিধ্যে আসলাম, দেখলাম যে উনিও সেম, উনি দেশের প্রতি ওনার মহত্ববোধ আছে এবং দেশকে উনি ভালোবাসেন। কাজ গণতন্ত্রের জন্য উনি লড়াই করতে প্রস্তুত, কোনো আপোষ উনি করছেন না। এদের সব মিলিয়ে ইনফ্যাক্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের ভালোবাসা। এবং আলটিমেটলি 91 সালে আমি ড্যাবের পাশাপাশি, পেশাজীবী সংগঠনের পাশাপাশি আমাদের যে ওয়ার্ড আছে পশ্চিম বাগড়িয়া ওয়ার্ড, সে ওয়ার্ডেরও সম্মানিত সদস্য হলাম। এবং এর এক পর্যায়ে গিয়ে তখন আমরা এই যে 94 সালের দিকে এটা সম্মেলন করার জন্য, তখন বাগড়িয়া থানা ছিল না, তো চানগাঁও থানা ছিল। বৃহত্তর চানগাঁও থানার সেক্রেটারি হওয়ার জন্য তৎকালীন আমাদের একটা ট্রাই করছিলাম। এর পরবর্তীতে আপনারা জানেন যে 96 প্রেক্ষাপটে গিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো এবং এরপরে এখানে আমাদের উপর অনেক স্টিম রোলার চালানো ছিল। আমি দেশের বাইরে ছিলাম পড়াশোনার জন্য, আমি ব্যাঙ্গালোরে ছিলাম ফিজিক্যাল মেডিসিন, স্পোর্টস মেডিসিনের উপরে আমি উচ্চতর ডিগ্রি নিয়ে। আবার 2001 সালের দিকে আমি আসলাম। তখন আমি থানার সেক্রেটারি হলাম, আর বাকলিয়া থানার সেক্রেটারি। এরপরে বাকলিয়া থানার আমি পর্যায়ক্রমে সভাপতি হলাম, মহানগরের জয়েন্ট কনভেনর হলাম, মহানগরের সেক্রেটারি হলাম, মহানগরের প্রেসিডেন্ট হলাম, মহানগরের আহ্বায়ক হলাম। এবং এই তো এর একটা সংগ্রামী জীবন। আচ্ছা, পারিবারিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না?
ইনফ্যাক্ট আমার আব্বা তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। উনি আসলে ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা তো আসলে চকবাজারে থাকতাম, আমাদের আমার আব্বা রেশন মালিক সমিতির সভাপতি ছিলেন। তো কাজে মুক্তিযুদ্ধে উনার অনেক অবদান ছিল, উনি প্রচুর ডোনেট করতেন মুক্তিযোদ্ধাদেরকে, এবং যার কারণে কি ওনাকে আসলে ওই সময় ৭১-এ অনেক খোঁজাখুঁজি করা হচ্ছিল। আপনার আব্বাকে? হ্যাঁ, তো আমরা আসলে তখন অনেক ছোট, আমরা তো ৭১-এ কিন্ডার গার্ডেনে পড়ছি, কেজিতে আর কি, এই সরকারি স্কুল যেটা আছে চিরাং কলেজের অপোজিটে, ওইটাতে তখন কিন্ডার গার্ডেন ছিল পুরা চট্টগ্রাম। তো যার কারণে আমরা আসলে ওই সময় গ্রামে চলে গিয়েছিলাম। গ্রামেও আসলে হয়েছে কি, আমার চাচারও মুক্তিযোদ্ধা ছিল, যার কারণে গিয়ে আমাদের বাড়ির পিছন দিকটা টিন শেড ছিল, তো হ্যাঁ তো রাজাকাররা সেটা পুড়িয়ে দিয়েছিল সব। তারা ওইখানে আমার চাচাকে খুঁজতে এসেছিল, উনি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। তো যাই হোক, ওগুলো আছে একটা প্রেক্ষাপট, এবং ইনফ্যাক্ট ওই ওনার আদর্শিক দিক থেকে হলো পরবর্তী গিয়ে যেটা হলো যে আমরা চিটাগং মেডিকেল কলেজে যে ছেলেদেরকে যে খুব ইনসাল্ট করা হচ্ছিল, তাদেরকে সকাল বিকাল ধরে ধরে যেভাবে মারা হচ্ছিল, ওগুলো আমি দেখে আসলে জিনিসটা ভালো লাগেনি। এবং বললাম, আমরা যে এলাকায় ছিলাম সেটা বিএনপি অধ্যুষিত, আমার বড় ভাই যারা ছিল বিভিন্ন ক্লাবের, তারাও বিএনপি করত। তো যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তীতে ওনার এইসব দেখে, সততা এবং দেশপ্রেম দেখে আমাদের খুব বুদ্ধ। আচ্ছা, ধরে নেওয়া যায় আদর্শগত দিক থেকে বিএনপি আপনাকে কিছুটা হলেও টেনেছে। আচ্ছা, একজন চিকিৎসক থেকে রাজনৈতিক, এই ট্রানজিশনটি আপনার ব্যক্তিগত পেশা জীবনে কি ধরনের পরিবর্তন এনেছে? দেখুন, আমি তো ইনফ্যাক্ট চিকিৎসক সংগঠনের অনেক বড় নেতা ছিলাম। আমি ড্যাবের সেক্রেটারি ছিলাম, ড্যাবের প্রেসিডেন্ট ছিলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি সেই 93-তে সবচেয়ে কনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক ছিলাম। এরপরে আমি যুগ্ম সম্পাদক ছিলাম দুবার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। কাজে পেশাজীবী সংগঠন আমি অনেক করেছি, সে জায়গায় উচ্চ পদে আমি ছিলাম। ইভেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির আমি দীর্ঘ 8 বছর চেয়ারম্যানও ছিলাম। সেটা জানতাম। তো ওভারঅল সব মিলিয়ে যে পেশাগত যে আছে সেটা ধরেন, যেটা আমার বললাম যে আমি একটা ডিগ্রি করে এসেছিলাম ফিজিক্যাল মেডিসিনের উপরে, এবং এই রোগের আসলে অনেক রোগী। আমি যখন ট্রিটমেন্ট হসপিটালটা শুরু করি 2001 সালে, আমার ডাক্তার হওয়ার 10 বছর পরে আমি যখন চেম্বার শুরু করি, তখন কিন্তু বাংলাদেশের যে টুর্নামেন্টগুলো এখানে হতো চট্টগ্রামে, আন্তর্জাতিক যে টুর্নামেন্ট, সবগুলো কিন্তু আমাকে প্লেয়ারদের ইনজুরিগুলো দেখতে হতো। ইভেন বাংলাদেশের প্রথম 1993 পর, এটা আমি বলছি 2001 সালে। 2001 সালে 2001 সালে যখন আমি চেম্বার শুরু করেছি, আমি ডাক্তার হয়েছি 91 সালে। এরপরে আমি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করেছি, এরপরে আমি এমডি ফেলোশিপ অর্জন করেছি ব্যাঙ্গালোর থেকে। এরপরে এসে আমি যখন ট্রিটমেন্ট সেন্টারটা করলাম, এটা স্পেশালাইজড ফর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড স্পোর্টস মেডিসিন। স্পোর্টস মেডিসিনে ধরতে পারেন চট্টগ্রামে ফার্স্ট ডক্টর আমি, তখন স্পোর্টস মেডিসিন কোনো বিশেষজ্ঞ ছিল না। তো যাই হোক, স্পোর্টস ইনজুরির যত রুগী ছিল সব আমার কাছে আসতো, সমস্ত বড় বড় খেলোয়াড়রা। ইভেন আমি যখন ইন্ডিয়ায় ছিলাম, আজহারউদ্দিন থেকে শুরু করে রাহুল দ্রাবিড় থেকে শুরু করে জবাগল শ্রীনাথ, ভেঙ্কটেশ, ম্যাক্সিমাম রুগী আমি চিকিৎসা করেছি। এবং বাংলাদেশে এখানে যারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চট্টগ্রামে হয়েছে, এমন কোনো খেলোয়াড় নেই যে আমার কাছ থেকে চিকিৎসা নেয়নি। এবং আমি এটা আমার জন্য একটা গর্বের বিষয়, বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় চট্টগ্রামে, যেটা 2001 সালে জিম্বাবুয়ে, এটা কিন্তু আমি স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট ছিলাম, এবং হাবিবুল বাশার যেটাতে ক্যাপ্টেন ছিল। এবং ওইখানে কিছু ডিসিশন মেকিং ছিল যেটা আমি ভূমিকা রেখেছিলাম। হাবিবুল বাশার এটা চিপস ফ্র্যাকচার ছিল আঙ্গুলের মধ্যে, যেটা ফিজিওথেরাপিস্ট খেলার জন্য বলছিল, আমি এটা মানা করেছি, আমাদের খেলা যাবে না, খেললে হয়তো তাকে আরো 6 মাস পরে এটা সমস্যা করবে। তো ওভারঅল সব মিলে স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট হিসাবে সেটা আমি অনেক ভূমিকা বাংলাদেশের জন্য রেখেছি। এবং আমি কিন্তু এখানে কোনো টাকাও নিতাম না। আপনারা জানেন যে এখানে চট্টগ্রাম যেটা ম্যাজিক স্টেডিয়াম ছিল, এরপরে সাগরিকা স্টেডিয়াম, যেটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম করা হলো, এই স্টেডিয়ামটি কিন্তু করেছে আরাফাত রহমান। জি। এবং এটা আমি নিচে সাক্ষী, আমি ফিজিওথেরাপি সেট আপটা সাগরিকা স্টেডিয়ামে, যেটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, সেটা আমি নিজে সেট আপ করেছি। আরাফাত রহমান শুধুমাত্র এখানে করেনি, উনি খুলনাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেসব শহীদদের নামে, ইভেন বগুড়াতে শহীদ চান্দু স্টেডিয়াম, এগুলি করেছে।
ওনারা চাইলে আসলে সেটা তারেক রহমান জিয়া রহমানের নামে করতে, কিন্তু করেনি। ওনারা যেহেতু ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীরোত্তম খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কাজে সব মিলিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার জন্য ওনারা চেষ্টা করে। আমার প্রশ্ন ছিল রাজনীতি আর চিকিৎসকের মধ্যে আপনার ব্যক্তিগত পেশাগত কি ধরনের পরিবর্তন এনেছিল না, ওটার মধ্যে? এখানে একটা জিনিস কি, আমার যখন আমি চিকিৎসা করি তখন আমি চিকিৎসক, সেখানে ইনফ্যাক্ট আমি কোনো রাজনীতিবিদ, আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে একভাবে দেখা, অন্যদেরকে অন্যভাবে দেখা, এটার সুযোগ নেই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যখন ১/১১ হয় জি জি ২০০৭ সালে, সালে। যখন ২০০৭ সালের প্রথম দিকে আমার একই রুমে আব্দুল্লাহ আল নোমান সাহেব কোমরের ব্যথার জন্য চিকিৎসা নিচ্ছে, জামাতে ইসলামের আপনার নাইবে আমির ছিলেন তখন, ওই যে পাথরঘাটা বাড়ি, যিনি ইলেকশন করতেন এখানে, মনে পড়তেছে না। উনি 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 একটাতে চিকিৎসা নিচ্ছিলেন ঘাড়ের ব্যথার জন্য। আবার আতার রহমান কায়সার আওয়ামী লীগের আপনার চেম্বারে একই আমার চেম্বারে এক রুমে ৩ জন, আওয়ামী লীগের একজন, জামাত ইসলামের একজন, বিএনপির একজন, 3 জনের চিকিৎসা আমি করছি। কাজে এদিক দিয়ে আসলে একজন ডাক্তার যখন চিকিৎসা করে তখন তখন সে মনে করে যে রুগী, সে কোনো দলের না। কাজেই পেশাকে আপনি ডিফারেন্স রাখেন। সবাইকে আমি সমভাবে দেখছি। আমি নোমান সাহেবকে যেভাবে দেখছি, যদি আমি নোমান সাহেবের দলের লোক, কিন্তু নোমান সাহেবকে যেভাবে চিকিৎসা করছিলাম, জামাতের ওনাকে ঠিক সেমভাবে চিকিৎসা করছি এবং আওয়ামী লীগের ওনাকে ঠিক সেম চিকিৎসা করছি, কারণ আমি তো ডাক্তার হিসেবে সবাই আমার চোখে শোনো। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। কাজে রাজনীতি আর ডাক্তারি সে জায়গায় এসে যখন আপনি পেশাজীবী হিসেবে কাজ করবে, তখন অবশ্যই আপনাকে এই মানদণ্ডে আপনাকে চিকিৎসক হিসাবে সবাইকে সমান চোখে দেখতে হবে, সে যে দলেরই হোক না কেন। আচ্ছা আর রাজনীতিবিদ হিসাবে যেটা আপনার করার করণীয়, সেটা অবশ্যই আমি করেছি মানুষের জন্য, দলের জন্য, ইনফ্যাক্ট দেশের জন্য যেটা করার, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার যেখানে হরণ হচ্ছে সে জায়গায় আমরা প্রতিবাদ করেছি। যেখানে নিষ্পেষণ, নির্যাতন, গুম হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, সেখানে আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের আমলে নানাবিধ মামলায় আপনি জর্জরিত হয়েছেন, একাধিক জেল কেটেছেন, সে সময় মনোবল কিভাবে ধরে রেখেছিলেন? দেখুন, আমি ইনফ্যাক্ট অত্যন্ত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড লোক। আমি মনে করি যেটা হওয়ার সেটা হবে। আমি যদি এখন ভয় পেয়ে চলে যাই মাঠ থেকে, যেটা আমি একটা বিগ পোস্ট হোল্ড করছি, আমার দিকে আমার সমস্ত নেতাকর্মীরা তাকিয়ে আছে, কাজে আমি যদি এখন লুকিয়ে যাই কিংবা আমি যদি পালিয়ে যাই, তাহলে আমার নেতাকর্মীরা সেখানে ডিমোরালাইজড হয়ে যাবে, এটা আমি। আর জেলটা অবশ্যই আমি মনে করতাম যে একজন রাজনীতিবিদ যখন রাজনীতি করে, জেল এগুলো নিত্যসঙ্গী, নির্যাতন, নিষ্পেষণ নীতি। তবে আওয়ামী লীগের সময় গত 16 বছর যেটা হয়েছে, যেমন আমরা তো বলছি 80-র দশক থেকে আমরা রাজনীতি করছি, এরশাদের পিরিয়ডে এক ধরনের নির্যাতন ছিল, 96 থেকে 2000 এক ধরনের নির্যাতন ছিল, এরপরে মাইনুদ্দিন ফখরুদ্দিনের 2007-8 সালে এক ধরনের নির্যাতন ছিল, 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত যে নির্যাতনটা হয়েছে সেটা আমার মনে সবকিছুকে হার মানিয়েছে। কারণ শুধুমাত্র নিষ্পেষণ নির্যাতন করে তারা থামেনি, যেভাবে মামলার পর মামলা দিয়েছে, এবং আমাদের ম্যাক্সিমাম আমাদের নেতা কর্মী তারা আসলে কোনো আয় রোজগার করতে পারতো না, কারণ যে টাইমে আয় রোজগার করার কথা সেই টাইমে মামলার হাজিরা দিত। কাজে মামলা এবং মামলার হাজিরাতে ব্যস্ত রেখেছিল গত 16 বছর, এবং পরিবারের যে অর্থনৈতিক অবস্থা সবারই খারাপ হয়ে গেছে। বাচ্চাকে অনেকের দুধ দিতে পারতো না, হাজব্যান্ড স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারতো না, মাকে চিকিৎসার টাকা দিতে পারতো না, ঘর ভাড়া দিতে পারতো না। কাজে এইগুলি যেহেতু আমি 16 বছর এই দলটাকে চালিয়েছি, সেগুলো অনেক স্মৃতি, অনেক কিছু আমার কাছে আছে। অনেক সময় আমি দেখেছি জেলে থাকা অবস্থায় তার বাচ্চাটা অসহায় অবস্থায় মারা গেছে এবং তার মা মারা গেছে, তাকে দেখতে পারি। তো এই ধরনের অনেক স্মৃতি আমাদের কাছে আছে। তো এগুলি আসলে 16 বছরে অগাস্টের একটা প্রেক্ষাপট আছে, 16 বছরের যে প্রেক্ষাপটটা আমি নিজের চোখে দেখি সেটা আরো বেশি অমানবিক করুন এক একটা জায়গায়। কারণ যখন একটা ছেলে যখন জেলে থাকা অবস্থায় তার ছেলে মারা যায়, কিংবা জেলে থাকা অবস্থায় তার মা মারা যায়, তার
মানসিক চিন্তাটা কিন্তু সেটা আমার মনে হয় অবর্ণনীয়। তো এই জিনিসগুলো সেখানে আছে। আচ্ছা, অনেকে বলেছে আপনি জেলে থাকা অবস্থায় ভিআইপি গেস্ট হিসেবে সুবিধা পেতেন চিকিৎসক হিসাবে, এটা কি সত্য? হ্যাঁ, এটা ঠিক যে আমাকে চিকিৎসক হিসাবে যেটা কোড থাকে আর কি, একটা জেলের একটা কোড আছে। এবার কিন্তু রাজনীতিবিদদের যে একটা, আমি যে একটা প্রেসিডেন্ট হিসাবে যেটা সুবিধা পাওয়ার হুম। বা সেক্রেটারি হিসাবে, সেটা আমাকে দেওয়া হয়নি। অথবা আমি যে একজন এমপি ইলেকশন করেছি, যেটা একটা সুবিধা, শুধুমাত্র পেশাজীবী হিসাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, শুধু এমবিবিএস করলেও কিন্তু হইতো না। আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ওই কোডে এরা ডিভিশন পাওয়ার কিছু রুলস আছে, ওই রুলসের মধ্যে তারা ফেলেছে। ওই হিসাবে আমি হয়তোবা ডিভিশন, তাও ডিভিশন আমাদেরকে যে ডিভিশন পাওয়ার কথা সেখানে দিত না, তারা একটা রুমকে আলাদা করে দিত, ওইখানে আমাদের থাকতে দিত, যেটা আসলে ডিভিশনের পর্যায়ে পড়ে না, একা থাকতেন না, একাধিক মানুষ থাকতো। একাধিক থাকতো। আচ্ছা, গত জুলাই অভ্যুত্থানের পর দেশের সব সিটি কর্পোরেশন মেয়র শূন্য থাকলেও চট্টগ্রাম ব্যতিক্রম দেখা যায়। আদালতের রায়ে আপনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, পুরো বিষয়টি অনেকের কাছে এখনো ঘোলাটে। আসলে এটা আমি বলি, আমি যখন 2021 সালে মেয়র ইলেকশন করছিলাম, আপনারা জানেন তার আগে 2020 সালে একবার মেয়র ইলেকশন ডিক্লেয়ার করা হয়েছিল। দল আমাকে নমিনেশন দিয়েছেন, দেশনায়ক তারেক রহমান, স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যরা। তো সেই জায়গায় এসে আমি দেখলাম যে করোনার কারণে গিয়ে যখন স্টপ হয়ে গেল, পরবর্তীতে 21 সালে জানুয়ারিতে আবার নির্বাচন হলো। তো সেখানে নির্বাচনে যে জিনিসটা আমি দেখলাম, যে একটা ডিজিএফআই এনএসআই এর একটা রিপোর্ট আমার পক্ষে আসছিল যে 21-এ জনপ্রিয়তা বেশি ফয়সাল করিমের চেয়ে। হুম। তো ওটার প্রেক্ষাপটে গিয়ে তারা ইনফ্যাক্ট নির্বাচনের 8-10 দিন আগে আবার তারা ধর পাকড় এগুলো শুরু করলো, যার কারণে গিয়ে ইনফ্যাক্ট নির্বাচনের দিন আমাকে হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় আমি প্রতিবাদ করছি, আমার এজেন্টকে মেরে বের করে দিচ্ছে, আমি আবার গিয়ে সেখানে প্রতিবাদ করছি। তো একটা স্টেজে আমি দেখলাম যে নির্বাচনের পার্সেন্টেজ অনেক কম ছিল, 4%। আমি 2টার দিকেও কয়েকটা সেন্টারে গিয়ে দেখলাম এবং সেটা কোনো ক্রমে 5% এক্সিড করে না আর কি। তো সেটা আমি নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলাম, সেখানে তাদেরকে বলেছি, তাদেরকে জানিয়েছিলাম। এরপরে ইভিনিং আমরা এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি এবং আমি যথারীতি নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা করেছি। ট্রাইব্যুনালে মামলা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সেখানে যে নির্বাচনে যে ইভিএম এ যেটা ভোট হওয়ার কথা, ইলেকট্রনিক ভোটিং মেশিনে যেটা একটা কাগজ প্রিন্টেড কপি দেওয়ার কথা ছিল, সেই জায়গায় ওই প্রিন্টেড কপিটা আমি পাইনি। আমি যখন তাদেরকে রেজাল্ট দিতে বললাম, সে জায়গায় তারা কাগজে লিখে রেজাল্টগুলো দিয়েছে। ম্যানুয়ালি তো এইটাই আর কি, এই জায়গায় তো আমি রাইটটা পেলাম। আমি যখন দেখলাম যে ম্যানুয়ালি দেওয়া হলো, তো তাদেরকে বললাম যে আমার নির্বাচন হয়েছে ইভিএম এ, আপনারা মেশিন দিয়ে ভোট করেছে, কিন্তু হাতে লিখে আপনারা এই রেজাল্ট আমি গ্রহণ করবো না, এটা আমি প্রত্যাখ্যান করলাম। এবং তারা যে প্রিন্টেড কিছু রেজাল্ট দিয়েছে, সেখানে আমার কাছে কিছু প্রমাণ আমি তাদেরকে দিলাম নির্বাচন কমিশনের অফিসে। আমার কাছে 8-10টা সেন্টারের প্রিন্টেড কপি ছিল, যেগুলোতে ম্যাক্সিমাম আমি এগিয়েছিলাম। তাই বললাম যে যেখানে প্রিন্টেড কপিতে আমি এগিয়ে আছি, ম্যানুয়ালি আমাকে আপনারা 0 দিয়েছেন, কোনো জায়গায় 1 দিয়েছেন, কোনো জায়গায় 2 ভোট দিয়েছেন। ইভেন আমার বাড়ির যে ভোটের সেন্টার বাকলিয়া বিএড কলেজে, সেখানে আমার পুরো বিল্ডিংয়ে ভোটার আছে প্রায় 70-80 জন, আমার ঘরে ভোট আছে 16টা, সেখানে আমাকে ভোট দেওয়া হয়েছে 6টা। তো স্বাভাবিকভাবে আমি বললাম যে এটা তো আমি প্রত্যক্ষ একটা প্রমাণ দিলাম, আমার বাসা এটা এবং আমার সেন্টার, নিজের সেন্টার। বাসায় সবাই ভোট দিয়েছিল, হ্যাঁ, ওটা ভোট থাকার কথা মাত্র 6টা ছিল। 6টা ভোট পেয়েছি এবং পুরো বিল্ডিং যদি ভোট দিতে 70 থেকে 80টা ভোট আমার পাওয়ার কথা ছিল, শুধু আমার ফ্ল্যাটে, আমার বিল্ডিং আর জি। আমাদের 4টা ফ্ল্যাট আছে। তো এই যে একটা অবস্থা, সেটার প্রেক্ষিতে আমি নির্বাচনী ট্রাইব্যুনাল একদম আমার যে সিভিল এবং লয়াররা, ক্রিমিনাল লয়াররা আছে, প্রায় 15-20 জন মিলে কিন্তু মামলাটা করেছে। অত্যন্ত ইথিক্যালি মামলাটা করা হয়েছে, যার কারণে মামলার রাইট আমি পেয়েছি। কারণ আমি কিন্তু একটা জিনিসও সেখানে বাদ দিইনি, কারণ এখানে কিন্তু এক্সপার্টাইজ যারা আছে তারা মিলে কিন্তু মামলাটা করেছে। যদি আমি নর্মালি এটা মামলাটা করতাম, করার জন্য আমি মনে করেছি হয়তো বা একদিন আল্লাহ তাআলা আমাকে একটা রায় দিবে, কারণ এটা আমার নিশ্চিত বিজয়টাকে তারা ছিনিয়ে নিয়েছে। এবং সেখানে তারা 5% ভোটও যদি তার যেটা হয়েছে সেটাও যদি রেজাল্ট প্রকাশ করতো, সেখানে আমি জিততাম। কারণ আমি ভোট পেয়েছি 55,000, 20 লক্ষ ভোটার, তাহলে 20 লক্ষ ভোটার মধ্যে 5% যদি হয়,
তাহলে ভোটার হয় মানে ভোট পার্সেন্ট হয় 1 লক্ষ। জি জি। তো 1 লক্ষের মধ্যে আমি অবশ্য 55,000 হলে আমি তো জিতছি। আমার অপোনেন্ট তাহলে মিনিমাম তাহলে 35,000 পাইতো। তো এর মধ্যে আবার আর 4-5 জন পেয়েছে 5-6 হাজার ভোট। কাজে উনি হয়তো 40,000 পেতো। তো অটোমেটিক্যালি আমি তো জিততাম। তো ওই প্রেক্ষিতেও সেটা তারা করেনি। তারা সেটাকে 23% দেখিয়েছে ভোটের পার্সেন্টেজ। তো ওভারঅল সব মিলিয়ে দেখুন মহান রব্বুল আলামিনের একটা বিচার তো আছে, যেটা ইনশাল্লাহ পেয়েছে। তবে এই জন্য আমি মনে করি যে আমাদের 24শে জুলাই আগস্ট আমার ছাত্র ভাইয়েরা জনতারা যে ধরনের আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে বিদেশ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে ছিল, এবং ইভেন আমাকে যেদিন আমার বাড়িতে হামলা করা হয় অগাস্টের 3 তারিখ 2024-এ, সেদিনও কিন্তু বৈষম্য বিরোধী ছেলেরা আমার বাসার নিচে ছিল। তাদেরকে আমি কিছু ফিনান্সিয়াল হেল্প করার জন্য আমি বলেছিলাম, এবং তারা অ্যাকর্ডিংলি তারা সেখানে যোগাযোগ করে এসেছিল, এবং বাট তারা সেন্ড হয়েছিল ওই স্লোগান দিয়ে তারা আসছিল, দেখে তারা দৌড়ে পালিয়ে গেছে, না কিন্তু তারা নিচেই ছিল ছেলে। তো আলটিমেটলি গিয়ে এই ধরনের নিষ্পেষণ নির্যাতন করেছে, এবং এই বিচার কিন্তু আল্লাহ তাআলা করেছে, এবং এই বিচারে আল্লাহ তাআলা আমাকে আজকে বাংলাদেশের একমাত্র মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি হয়েছে। যে লক্ষ্যের দায়িত্ব আপনি নিয়েছিলেন কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আমি মনে করি যে জনগণ এটার বিচার করবে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে 20-30 বছরের যে একটা সমস্যা যেটা ছিল জলাবদ্ধতা, সে জলাবদ্ধতা আমরা মনে করি যে 50 থেকে 60 ভাগ এই সমস্যার সমাধান আমরা করতে পেরেছি। কারণ যেহেতু আমি এই এলাকারই ছেলে, আমি বাকলিয়ারের ছেলে, আমি দেখেছি যে কি পরিমাণ পানি সেখানে উঠত। ইভেন বদ্রাহাট, চানগাঁও, মুরাদপুর, মির্জাপুর, কাঁচলাইশ, বাকুলিয়া, আগ্রাবাদ যেভাবে পানি উঠেছিল, এবার কিন্তু মানুষ সে ধরনের কষ্ট পায়। হ্যাঁ, এটা তো কাজে এটা একটা আমি মনে করি এটা একটা বড় সাফল্য, কারণ সাধারণ মানুষের জন্য কিন্তু আমরা রাজনীতি করি। এবং এই জায়গায় এসে আমি মনে করি যে আমার সাথে যারা অন্যান্য সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন ছিল, সেটা সিডিএ বলেন, পানি উন্নয়ন বলেন, ওয়াসা বলেন, বন্দর বলেন, পুলিশ কমিশনার অফিস বলেন, জেলা প্রশাসন অফিস বলেন, সবাই কিন্তু আমরা একাত্ম হয়ে কাজ করেছি। এবং আমি সেই জায়গায় আমার অফিসে 15 দিন অন্তর অন্তর মিটিং করতাম। যদিও আমাদের আসলে সমস্যা হচ্ছে নগর সরকার নেই, নগর সরকার না থাকাতে গিয়ে হয়তো রাষ্ট্রীয়ভাবে আমরা সেটাকে কোঅর্ডিনেট করতে পারিনি, কিন্তু আমাদের একটা সদিচ্ছা ছিল, এবং আমাদের প্রধান উপদেষ্টা অনেক সেখানে ভালো ভূমিকা রেখেছে, আরও কয়েকজন উপদেষ্টা সেখানে ভালো ভূমিকা রেখেছে। তো সবাই সমন্বয়ে আমরা একটা ভালো কাজ করতে পেরেছি, সেটা জলাবদ্ধতা। তবে আমি বলবো এই জলাবদ্ধতা আমরা হয়তো বা 50-60 ভাগ আমরা করতে পেরেছি, বাকি কাজ কিন্তু এখনো বাকি আছে। কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যে খালগুলো আছে সেই খালগুলোর জন্য এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি, শুধু একটা বারের পরে খাল দেওয়া হয়েছে, বাট 21টা খাল এখনো রয়ে গেছে। তো আমরা এটার জন্য একটা ডিপিপি তৈরি করছি, যাতে করে 21টা খাল আমরা সংস্কার করতে পারি। আর যেগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 2016 থেকে 36টা খাল দেওয়া হয়েছে, সেখান থেকে তারা 24টা খাল করেছে, আরও 12টি খাল রয়ে গেছে। এখন একটি খাল তারা ধরেছে, হিজরা খাল, আপনারা দেখেছেন, সেই হিজরা খালের কাজ চলছে, যেটা আমরাও তাদেরকে লজিস্টিক কিছু সাপোর্ট দিচ্ছি। তো মানুষের হয়তো বা কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু পার্মানেন্ট একটা সলিউশনের জন্য টেম্পোরারি হয়তো মাস 2 কষ্ট তাদেরকে স্বীকার করে নিতে হবে। এটা আমি কিন্তু কাজ শুরু হওয়ার আগে কিন্তু জনগণকে প্রেস ব্রিফিং এর মধ্যে অভিহিত করেছি, যদিও মানুষ আসলে অনেক সময় বুঝতে চায় না, কিন্তু এটা বুঝতে হবে যে এটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা যাচ্ছি। কারণ এই হিজরা খাল আসলে আপনারা জানেন যে সমস্ত ভিআইপি এরিয়াতে এটা বিস্তৃত, মেহেদিবাগ থেকে শুরু করে, গোলপাহাড় থেকে শুরু করে, জিসি থেকে শুরু করে, পাঁচলাইশ আবাসিক এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকা, ইভেন চকবাজার কাপাসগুলা থেকে শুরু করে ফুলতলা, চকবাজার দুবিপুলের পাশ, পুরো এরিয়াটা হচ্ছে হিজরা খাল। কাজে এই হিজরা খাল যদি আমরা সংস্কার না করি, তাহলে পরে কাতালগঞ্জের সামনে যে পানিগুলো জমা থাকতো, এগুলি কিন্তু সমাধান হবে না। কাজে ওভারঅল আমি দেখেছি এই হিজরা খাল এখন সংস্কার করতে গিয়ে মানুষ কিন্তু তাদের বিল্ডিংগুলো খালের উপর করে ফেলেছে। এখন আমাদেরকে এই বিল্ডিংগুলো ভাঙতে হচ্ছে, কারণ আরএস, পিএস, বিএস যদি আমরা দেখছি, আরএস এ কিন্তু খাল আছে, বিএসসি গিয়ে বিল্ডিং হয়ে গেছে। তো এগুলোর জন্য আজকে ভাঙতে গিয়ে কোনো জায়গায় হয়তো পানি উঠছে। কাজে এটা সাময়িক, এই সাময়িক অসুবিধার জন্য আমি আবারও জনগণকে বলছি যে আপনারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বড় কিছুর জন্য ছোট কিছু আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। শপথ গ্রহণের সময় আপনি বলেছিলেন
রাজনীতি আলাদা, প্রশাসন আলাদা। বাস্তবে এই নীতি কিভাবে রক্ষা করে? রাজনীতি এবং প্রশাসনকে আমি সবসময় আহ, তাদেরকে বলেছি যে আমার যে 5টা পর্যন্ত একটা ডিউটি থাকে, 5টার পর তারা আসুক, কর্পোরেশন অবশ্যই তারা আসতে পারে, তারা 5টার পরে এসে আমার সাথে কথা বলবে, এটাই বলেছে। এবং এটা আমি এইভাবেই এখনো কাজ করছি। আর যেটা তারা আসে তখন কিছু কাজ নিয়ে তারা আসে, হয়তো কোনো একটা রাস্তার কাজ আছে, হয়তো বা কোনো ল্যাম্প পোস্টার লাইট নেই, হয়তো বা তাদের জন্ম নিবন্ধনের কোনো সমস্যা, ওইগুলি নিয়ে তারা অফিস টাইমে আসে। এটা অফিস টাইমে এ ধরনের রাজনীতির বাইরেও লোক আসছে, তাদেরকে এন্টারটেন করছি। তো কাজে কর্পোরেশনের কাজ নিয়ে যারা আসছে তাদেরকে কর্পোরেশনের টাইমে আমি এন্টারটেন করছি, যদিও সে হয়তো রাজনীতি করছে। কিন্তু পলিটিক্যাল কোনো ব্যাপার নিয়ে তারা আসলে আমি তাদেরকে 5টার পরে আসতে উঠি। কারণ কোনো একটা ওয়ার্ডে কিছু রাজনৈতিক প্রোগ্রাম কিংবা কোনো একটা কাউন্সেলিং করা অথবা কোনো ধরনের একটা অভিমত নেওয়া, তাদেরকে আমি সবসময় বলেছি যে 5টাও না, 6টার পরে আমি আসলে 6টা পর্যন্ত এর মধ্যে এদের সাথে কথা বললেও আমি কাজগুলো করতে থাকি, কারণ আমাদের অনেক কাজ করতে হয়। অনেক সময় রাত 8টা, 9টা, 10টা বেজে যায়, সেটা আমি অনেক যদিও দেখেছি। যদিও আসলে আমাদেরকে 5টায় ডিউটি থাকে, 5টা পর্যন্ত। আগের মেয়েরা হয়তো বা সেটা করতে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেক কাজ আছে আসলে, যে কাজগুলো আসলে রয়ে গেছে, তারা ঠিক মতো করেনি, এবং যার কারণে এখন আমাকে সেই কাজগুলো করতে হচ্ছে। আচ্ছা, দায়িত্ব নেওয়ার পর ট্যাক্স জালিয়াতির ঘটনায় আপনি ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হলো ট্যাক্স ও রাজস্ব খাতের দুর্নীতি একটা কাঠামোগত সমস্যা। এতে কি সত্যি অনিয়ম কমেছে? দেখুন, আমি যে দুর্নীতিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইসাক ব্রাদার্সের প্রায়, আপনারা দেখেছেন সেখানে 25 crore মতো, ইন কনক্রিট কর্পোরেশনের সেখানে প্রায় 24 মতো, 49 কোটি টাকার দুর্নীতি। সেখানে তারা পরের যে ওয়ার্ডটি আছে সেটাতে তারা কেটে দিয়ে প্রথম যে 2 তারা 4 কোটি টাকা, 49 কোটি টাকা ব্যয় করেছে। তো সেটা দুর্নীতিটা হয়েছে, শুরু হয়েছে আজম নাসিরের সময়, সেটা দুর্নীতিটা করা হয়েছে জেলা প্রশাসক সুজনের সময় 20 সালে, এবং দুর্নীতিটা ধরা পড়েছে 23 সালে এসে রেজাউল করিম যখন মেয়র হয়েছে। তো 23 সালে যখন মেয়র হওয়ার সময় আমাদের যে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল তৌহিদ, তখন সে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল। তো আলটিমেটলি গিয়ে আমি এই দুর্নীতিটার ব্যাপারে যখন 2024 সালে নভেম্বরে শপথ নিলাম, এরপরে সামহাও জানুয়ারিতে এসে আমি যখন জানতে পারলাম এই দুর্নীতির ব্যাপারে, আমি তাৎক্ষণিকভাবে একটা টিম করে দিয়েছিল দুর্নীতিটাকে উদ্ঘাটন করার জন্য। এবং সেখানে এসে আসলে তৌহিদ, আমার যে প্রধান নির্বাহী কর্মকর্তা, আমি দেখতে পাচ্ছিলাম যে কোনো না কোনোভাবে সে এটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করছিল। তো যার কারণে সে একটা প্রোগ্রামে গিয়েছিল ঢাকাতে, আমি আরেকজনকে দায়িত্ব দিলাম, সচিবকে ওর জায়গায়, এবং সচিব আমাকে 1 সপ্তাহের মধ্যে রিপোর্টটা দিয়ে দিল, এবং সেটার প্রেক্ষিতে আমরা কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনতে পেরেছি। হ্যাঁ, যে জায়গায় আসলে দুর্নীতিটা তো অনেক বছর থেকে চলছে, সব জায়গায়, সিটি কর্পোরেশন এর বাইরে নেই, কিন্তু আমরা যদি পানিশমেন্টের জায়গায় আনতে পারি এবং এই দুর্নীতিটাকে যদি আমরা সর্ট আউট করতে পারি, তাহলে পরে আস্তে আস্তে দুর্নীতিটা কমে যাবে। যেটা আমি এখন দেখতে পাচ্ছি যে আমরা, বিশেষ করে আমি একটা হিসাব আমাদের যে তেল বিভাগ আছে সেখানে নিয়েছি, ইভেন আমার ব্যাপারে আমি নিয়েছি যে গত 1 বছরে আমি কতটুকু তেল খরচ করেছি আর আগের মেয়র কতটুকু তেল খরচ করেছি। তো তারা আমাকে একটা হিসাব দিয়েছে যে আগের মেয়রের সময় তেল খরচ হয়েছে 21 লক্ষ টাকা 1 বছর। একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছিল এটা নিয়ে। হ্যাঁ, রিসেন্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার সময়ে প্রায় মাত্র 5 লক্ষ টাকা 1 বছর। জি। কারণ আমি শুধু ওই অফিস টাইমে আমার গাড়ি ব্যবহার করি, আমার বাড়িতে কোনো ধরনের আর গাড়ি ব্যবহার করি না অফিসের, কিংবা অফিসের জেনারেটর কিংবা অফিসের সিএনজি এগুলো ব্যবহার করি না। আমার শুধু অফিসের যে গাড়িটা আছে সেটা শুক্রবার আমি আমার নিজের গাড়ি নিয়ে বের হই। তো যাই হোক, ওইভাবে আমরা একটা সাশ্রয়ের জায়গা আমরা গিয়েছি। তো এইভাবে আমি যখন নিজেই এটা নিয়ে ধরেন সাশ্রয়ী অটোমেটিক্যালি আমার যারা কর্মকর্তা তাদেরকে আমি কিন্তু অ্যাডভাইস করতে পারবো অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। আমি নিজেই যদি ধরেন খরচ করতে থাকি তাহলে আমি তো ইনফ্যাক্ট আমার কথা আমাকে শুনবেন। তো কাজে এইটাই আমি চাচ্ছি যে আমার যে কর্মচারীগুলো আছে তারা অন্তত পক্ষে এই যে তেলের ব্যাপারে তারা যাতে সাশ্রয়ী হয়, তারা যাতে ডিউটির ব্যাপারে তারা যদি ডিউটিফুল হয়, অ্যাজ ওয়েল এজ তারা যদি দুর্নীতিটাকে জিরো টলারেন্স আনতে পারে, সো দ্যাট
আমরা একটি জায়গায় সিটি কর্পোরেশনকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। থেকে আদৌ যাওয়া সম্ভব জিরো টলারেন্সে? এটা অবশ্যই যাওয়া প্রতিটা সম্ভব। সরকারই বলে, কারণ তারপরে তো এটা কারণ করা যায় না। আমরা যদি প্রতিটা জায়গায় যদি তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে পারি, তাহলে পরে এটা অসম্ভব কিছু না। কারণ অলরেডি যে পানিশমেন্ট যে আমি দিচ্ছি সেটা দৃশ্যমান যদি হয়, তাহলে সেটা আমি অলরেডি এর আগে যে একটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যে ছিল, এটা হিন্দু ভদ্রলোক, তাকেও কিন্তু আমরা শাস্তির আওতায় এনেছি। সে ওই যে জুলাই অগাস্টে ল্যাম্পোস্টগুলি সে সড়কবাতিগুলো নিভিয়ে রেখেছিল। ইভেন আমার বাসায় যখন হামলা হয় আমি দেখেছি আমার সড়কবাতিগুলোতে আলো জ্বলছিল না। 3rd অগাস্টের কথা বলছিল। তো ওভারঅল সব মিলিয়ে আমরা চেষ্টা করছি, কারণ কাউকে না কাউকে চেষ্টা করতে হবে। তো আমি ওভারঅল এই রাজস্ব নিয়ে আরও কিছু কাজ করছি। বিশেষ করে আপনারা জানেন যে কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স নিয়ে আমি কিছু কাজ করছি। রেসিডেন্সিয়াল হোল্ডিং ট্যাক্সগুলোতে আমি যদ্দূর পারি কনসিডার করার চেষ্টা করছি, কারণ তারা আসলে খুব সমস্যার মধ্যে আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ইভেন উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারাও বেশি যে সুখে আছে এটা না। সোফার আমি যদ্দূর ট্রাই করছি যে কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্সগুলো কমপ্লিট নিয়ে রেসিডেন্সিয়াল হোল্ডিং ট্যাক্সগুলোকে কনসিডার করে তাদেরকে একটা জায়গায় এনে এই রাজস্বটা বাড়াতে। বিশেষ করে বন্দরে আমাদেরকে ইনফ্যাক্ট যে হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা ছিল সে জায়গায় হোল্ডিং ট্যাক্স তারা অনেক কম দিচ্ছে। কারণ আগের মেয়ররা যেটা 2016-17 সালে তারা যে একটা সেখানে ফিক্সড আপ করেছিল 45 কোটি টাকা, সেটার মধ্যে এই বন্দর আমাদেরকে রাখতে চাচ্ছে। আমি স্ট্রেট বলে দিয়েছি যে আমাদের প্রায় 1,97,00,000 স্কোয়ার ফিট স্থাপনা আছে, যেটাতে আমাদের হিসাব মতো আসে বাৎসরিক 264 কোটি টাকা। কাজে এই 264 কোটি টাকা আমরা তাদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স চাচ্ছি এবং এই জায়গায় এসে আমাদের সাথে তাদের কিছু টাগ অফ ওয়ার চলছে। তা আমি তাদেরকে বলে দিয়েছি যে তোমাদের সমস্ত গাড়ি আমার রাস্তা দিয়ে যাচ্ছে, আমার রাস্তার ধারণ ক্ষমতা 10 টন, তোমাদের গাড়ির ধারণ ক্ষমতা 30 থেকে 40 টন, যেটা আমার রাস্তাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমার ইয়ারলি 400 থেকে 500 কোটি টাকা শুধু রাস্তার জন্য খরচ হচ্ছে। সে জায়গায় আমি তোমাদেরকে রাস্তার জন্য কোনো ক্ষতিপূরণ চাচ্ছি না। আর আমার যে ন্যায্য হোল্ডিং ট্যাক্স যেটা আমি জনগণের জন্য শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয় করছি, আমার প্রায় শিক্ষা খাতে প্রায় 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, আমার প্রায় 28টা কলেজ, আমার প্রায় একটা ইউনিভার্সিটি, 400টার মতো মাদ্রাসা, যেখানে আমার ভর্তুকি দিতে হয় শিক্ষা স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে আমার প্রায় 52টার মতো কমিউনিটি সেন্টার, হেলথ কমিউনিটি সেন্টার। সো এগুলিতে যে আমাদের প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হয়, প্রায় 8 কোটি টাকা যদি আমি মান্থলি ধরি, ইয়ারলি 96 crore। তো এগুলোতে আসলে আমাদেরকে করতে হবে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। সবকিছু মিলে কি 96 ক্রো আসে, যেগুলো ভর্তুকি যেগুলো তো ভর্তুকি দেওয়া হবে? ভর্তুকি সে শিক্ষা স্বাস্থ্য দুটো খাতে। হুম। এমনিতে আমাদের বেতন আসে প্রায় মাসে 32 থেকে 35 কোটি টাকা। তো কাজেই এই জায়গায় 6-8 কোটি টাকা যদি আমার ভর্তুকি দিতে না হইতো, তাহলে পরে আমার তার কমে আসতো। বাট আমার তো ট্যাক্স তো অবশ্যই তাদের দিতে হবে, কারণ আমার শহর সমস্ত সুবিধাগুলো তারা নিচ্ছে, সে জায়গায় ট্যাক্স তারা দিতে চাচ্ছে না। এবং বন্দরের টাকা আপনারা দেখবেন সেটা চট্টগ্রামের বাইরে তারা টাকাগুলো নিয়ে চলে যায়, এবং তারা এই টাকাগুলো গত সরকারের সময় দুর্বল ব্যাংকে রেখেছিল, যেগুলো এখনো তারা টাকাটা উদ্ধার করতে পারে। তো কাজে আমি মনে করি বন্দরের আমাদের যৌক্তিক টাকাটা দেওয়া হচ্ছে, শুধু বন্দর নয়, যারা কমার্শিয়াল যারা অন্যান্য স্থাপনাগুলো আছে তারা আমাদের টাকাগুলো দিলে আমরা জনগণের কাজগুলো করতে পারি। জনগণের ধর আজকে ময়লা পরিষ্কার থেকে শুরু করে, লাইট লাগানো থেকে শুরু করে, মশক নিধন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, হ্যাঁ, বর্জ্য অপসারণ থেকে শুরু করে সব কাজগুলো আমাদের করতে হয়, এবং শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদের ব্যয় করতে হয়। তো এই জিনিসগুলো আসলে সমস্ত জনগণের জন্য। অতীতের যারা মেয়র ছিল আপনারা জানেন তারা বন্দর কেন্দ্রিক ব্যবসা করেছে, যার কারণে বন্দরকে তারা কখনো চাপ দিতে পারতো না। কিন্তু আমার তো কোনো কিছু নেই। আমি চাই যে আমি সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আমার সিটি কর্পোরেশনের স্বাবলম্বী করতে এবং জনগণের জন্য টাকাগুলো খরচ করতে। কাজে আমি এটার জন্য বদ্ধপরিকর। আমি যে কোনো প্রকারে আমার এই যৌক্তিক হোল্ডিং ট্যাক্সের মধ্যে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে আমি রাস্তায় নাম। আচ্ছা, আপনি বলেছিলেন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে এটা নো মিনিস্টার বক্তব্যের পর আমি আপনি টান নিয়েছিলেন। এই অবস্থান কেন নিয়েছিলেন? এইটা বলেছিলেন হ্যাঁ, no আপনি যখন বলেছেন যে আগের মেয়ররা চাঁদাবাজি করত এবং এখনো এখান চাঁদাবাজি থেকে চাঁদাবাজি হয়, প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। সেই প্রেক্ষিতে কোনো 2-1টা মিডিয়া বলেছিল যে
মেয়ররা চাঁদাবাজি করে, এটা বলার প্রেক্ষিতে আমি তখন ওনাকে ফোন হ্যাঁ করেছি হ্যাঁ sure. যে আপনি যে কথাটা বলেছিলেন এটা কি আমাকে কোনো মিন করেছেন কিনা, আর যদি আমাকে মিন করে থাকেন তাহলে উইথ এভিডেন্স আপনি আমাকে দেন, আর যদি আপনি দিতে না পারেন হয়তোবা এই চট্টগ্রামে আসাটা আমি করব। কারণ স্বাভাবিকভাবে এটা আমি অ্যাজ এ মেয়র অথবা আপনি একজন নাগরিক হিসেবে বলেন, এটা আমি বলতে পারি। তো উনি বলেছেন না, আমি তো আপনার কথা বলি না, আমি বলেছি আগের মেয়রদের কথা, আপনার সম্বন্ধে আমি কিছু বলি না, আপনাকে তো আমি চিনি জানি, উনি একজন ভালো লোক। তখন আমি নেক্সট প্রেক্ষাপটে গেলাম যে আপনি বলেছেন 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজি হয়, তাহলে চাঁদাবাজি হলে ডেলি যদি 2 কোটি টাকা হয় তাহলে মাসে হয় 60 কোটি টাকা, বছরে হয় 720 কোটি টাকা। তাহলে 720 কোটি টাকা আপনারা চাঁদাবাজদের দিয়ে দিচ্ছেন, হয়রেস আমার যে ন্যায্য 264 কোটি টাকা আমি পাচ্ছি না। আর চাঁদাবাজদের চাঁদা দেওয়া মানে কি, এটা অনৈতিকভাবে দেওয়া, তাহলে আপনারা চাঁদাবাজদের উৎসাহিত করছেন। তাহলে এক কাজ করেন, আমি যদি চাঁদাবাজদের কিছু করতে না পারেন, চাঁদাবাজদের লিস্ট আমাদের দেন, আমরা অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করব। কারণ সেরকম এখানে কোনো আমার বেশি শহর পেয়েছিলেন এখন পর্যন্ত? এখনো পাইনি। আমার শহরে চাঁদাবাজি হচ্ছে, আমার বন্দরও আমার শহর এলাকা একটা অংশ, কাজে আমি মেয়র হিসেবে এটাও তো আমার দায়িত্ব চাঁদাবাজদের প্রতিহত করা। আচ্ছা, উপদেশ যাই হোক, এগুলো আসলে ইনফ্যাক্ট আমার কথা হচ্ছে যে এইসব কথা হয়তো তারা বলে তারা হয়তো যৌক্তিক হোল্ডিং ট্যাক্সগুলো ফাঁকি দেওয়ার তারা চিন্তা করে। তা আমি মনে করি যে নৌপরিবহন উপদেষ্টা পরে আমি যখন তাকে বুঝালাম যে এই ধরনের আসলে আপনাদেরকে ট্যাক্স এটা দিতেই হবে আমাকে, এবং উনি বুঝতে পেরেছে যে ট্যাক্সটা আসলে আমাদের দরকার, কারণ ইনফ্যাক্ট আমরা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের মেরামত করতে হচ্ছে, এবং ম্যাক্সিমাম রাস্তা কিন্তু তাদের কারণে আমার ক্ষয়ক্ষতি হচ্ছে। তো উনি দিতে চাচ্ছেন, সেখানে আমাদের এখনো একটা হিসাব নিকাশ চলছে দুপক্ষের, আমাদের এখানে 3 জন, তাদের 3 জন। তো এটা আমরা যে নির্ধারণ করেছি 264 কোটি টাকার, তো এটা আমরা লেটস সি হোয়াটস দ্য ফাইনাল স্টেজ। আচ্ছা, উপদেষ্টার বক্তব্যের পর কিছু গণমাধ্যমে লেখা হয় মেয়ররা নাকি চাঁদার ভাগ পেতেন। আপনি কি এটিকে চরিত্রহননের চেষ্টা বলে মনে করেন? না, এটা আগের যারা মেয়র ছিল তারা বলছে যে তারা তো বিজনেস করতো, এটা তো ঠিক। আগে যারা মেয়র ছিল আপনারা যদি তাদের নাম দেখেন, তাদের এখানে বিজনেস করতো, সেটা তো বন্দরে। বন্দর রিলেটেড। তো এটা হয়তো তারা করেছে, কিন্তু আমি তো বলেছি যে আমি মেয়র হিসাবে আমার সিটি কর্পোরেশনকে আমি স্বাবলম্বী করতে চাই, আমার যৌক্তিক যে হোল্ডিং ট্যাক্স সেটা আমি আর এখন যারা চাঁদাবাজি করছে আমি তাদের লিস্টটা দেন, এই লিস্টটা আসলে অবশ্যই আমাদের চাওয়ার অধিকার আছে, কারণ এটা আমাদের শহর, এটা শহরে 2 কোটি টাকার চাঁদাবাজি হয়, এটা কোনো রকমের সহ্য করা যায় না, যেখানে আমরা আমাদের ন্যায্য ট্যাক্স পাচ্ছি না, এবং সেখানে তারা আবার অনৈতিকভাবে টাকাটা দিচ্ছে, এবং সেখানে তারা চাঁদাবাজদেরকে উৎসাহিত করছে। তো সব মিলিয়ে এটা কিন্তু উদ্বেগজনক, এবং সেজন্য আমি কিন্তু অলরেডি দুদুকে বলেছি যে আপনারা সেটা তদন্ত করুন, কারা এটা করছে। আপনি বলেছেন চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক কেন্দ্র হলেও এর অর্থ চট্টগ্রাম পায় না, এটি এক ধরনের অর্থনৈতিক বঞ্চনা না? ওই ক্ষেত্রে বলছি যে চট্টগ্রাম প্রতি সবভাবে বিমানসুলভ আচরণ করা হচ্ছে আর কি। দেখুন, চট্টগ্রাম বন্দর আজকে ধরেন একটা বিশাল একটা চট্টগ্রামকে নিয়েই কিন্তু আজকে বন্দরে মানুষ যে আসছে তারা কিন্তু চট্টগ্রামের রাস্তাঘাট হয়তো সে বাই রোডে আসছে, না হয় সে এয়ারে আসছে, না হয় সে রেল স্টেশনের মাধ্যমে আসছে। যেসব বিজনেসম্যান আসছে অথবা আজকে যে বড় বড় গাড়িগুলো যেতেছে সেগুলো কিন্তু চট্টগ্রাম সিটির রাস্তাগুলো ব্যবহার করছে। কারণ সবকিছু ব্যবহার করবেন আপনি চট্টগ্রামকে, কিন্তু অর্থনৈতিকভাবে চট্টগ্রামকে আপনি কিছু দিতে চাইবেন, এটা তো হতে পারে। কাজে আমি মনে করি এক্ষেত্রে জনগণের একটু সোচ্চার হওয়া উচিত। জনগণ সামান্য 60 টাকা 70 টাকা যে একটা শহরকে সুন্দর করার জন্য তারা কিন্তু অনেক কথা বলতে পারে, কিন্তু বন্দর যে যৌক্তিক ট্যাক্সটা সিটি কর্পোরেশন দেন, এই জন্য জনগণের কিন্তু কোনো কথা আমি এখনো পর্যন্ত দেখিনি। জনগণ যে একটা সোচ্চার হবে যে আপনারা আমার শহরের যে সিটি কর্পোরেশন ট্যাক্স আপনারা দিচ্ছেন না, এটা অবশ্য আপনারা দেওয়া উচিত। এগুলি জনগণ থেকে আসতে হবে, কারণ আমি মনে করি এই জায়গায় রাজনীতিটাকে আনা কখনো উচিত নয়। এখানে অনেক সময় দেখা যায় যে ভোটের হিসাব নিয়ে আসে, অনেক সময় বিউ ব্যবসা থাকে, যেটা বললে হয়তো বিউ বেড়ে যাবে, তো এইসব আর কি। তো এই জায়গায় এসে আমাদেরকে দেখতে হবে যে চট্টগ্রামের শহরটাকে যেহেতু সিটি কর্পোরেশন সুন্দর করবে, কাজে সিটি কর্পোরেশনের সার্থকতা জড়িত আছে, জনসাধারণকে সেটা দেখতে হবে। সেটা বন্দর ট্যাপরাইট করুক অথবা অন্য কোনো এনার্জি সেক্টরের কোনো সংস্থা করুক, কিংবা অন্য অন্য যে রেলওয়ে বলুন অথবা ওয়াসা বলুন, এগুলো আমার মনে হয় জনগণকে অবশ্যই
আরো অ্যাওয়ার হতে হবে এবং এই ব্যাপারে তাদেরকে আরো প্রতিবাদী হতে হবে। আপনি বারবার বলেছেন চট্টগ্রাম বিকাশে নগর সরকার দরকার। আপনার কাছে নগর সরকার বলতে ঠিক কি বোঝায়? দেখুন, সিটি গভর্নমেন্ট কনসেপ্টটা খুব সহজ একটা ব্যাপার। সারা ওয়ার্ল্ডের প্রতিটি সিটিতেই কিন্তু নগর সরকার আছে। রিসেন্টলি আমি লন্ডনে গিয়েছিলাম, এর আগে আমি কানাডাতে গিয়েছিলাম। কানাডাতে আমি টরন্টোর যে মেয়র আছে অলিভিয়া চৌ, তার সাথে আমার দীর্ঘক্ষণ মিটিং হয়েছে। লন্ডনের যিনি মেয়র ছিলেন তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সামহাউ আই মিসড ইট, বাট বার্মিংহামে যে মেয়র আছে মিস্টার জাফর ইকবাল, পাকিস্তানি বংশোদ্ভূত, তার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। উনি আমাকে একটা গ্রাউন্ড রিসেপশনও দিয়েছেন সেখানে, একটা ডিনারও করিয়েছে। তো সেই জায়গায় আমি দেখলাম তাদের সিটি গভর্নমেন্ট সেখানে আছে, এবং সেটাতে যেটা হয় সিটি গভর্নমেন্টে প্রতিটি সেবা প্রদানকারী সংস্থা চট্টগ্রামের, তারা সবাই একটা ছাতার নিচে কাজ করে। এখানে ধরেন আমার যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, ইভেন আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ কমিশনার থেকে শুরু করে, আমরা বন্দর থেকে শুরু করে, ওয়াসা থেকে শুরু করে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে, জেলা প্রশাসন, সবাই কিন্তু দে উড ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা, দ্যাট ইজ সিটি কর্পোরেশন। এবং অ্যাজ মেয়র ইজ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সো মেয়র ইজ অল ইন অল। সো মেয়র আন্ডারে কিন্তু তাদেরকে থাকতে হয়, এটাই কিন্তু নিয়ম অ্যাকর্ডিং টু সিটি গভর্নমেন্ট কনসেপ্ট। সো দ্যাট রুলস অ্যাকচুয়ালি নট স্টিল রিকমেন্ডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দ্যাট ইজ রিয়েলি ডিসগাস্টিং আমি মনে করি। তো এটা আসলে খুব দরকার, এটা আমি অলরেডি প্রস্তাবও রেখেছি। আপনারা জানেন যে প্রয়াত তোফায়েল আহমেদ সাহেব, উনি এলজিআরই সংস্কারক ছিলেন। ওনাকে ডক্টর ইউনূস সাহেব মেন ফ্রম দ্য চট্টগ্রাম হাটাজারি, দ্যাট গাইজ তোফায়েল আহমেদ। তো ওনাকে আমি বুঝিয়েছি সিটি গভর্নমেন্ট সম্বন্ধে, উনি আমার কাছ থেকে কিছু ধারণা নিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, উনি যখন সেটা প্রস্তাব করেছে, উনি ঢাকাকে করতে বলেছে, চট্টগ্রামকে বলেনি। এটাই আমাদের দুর্ভাগ্য। এটা কেন বলেছিল? আমি জানি না কেন বলেছে, বাট সামহাও উনি বলেছে মানে আমরা হয়তোবা পরীক্ষামূলকভাবে ঢাকাকে আমরা সিটি গভর্নমেন্ট হিসাবে প্রথমে চালু করতে পারি, এই ধরনের কথা। ধাপে ধাপে তো উনি বলতে পারতো চট্টগ্রাম এবং ঢাকাকে আমরা করি, যেহেতু চিটাগং ইজ আ লাইফ লাইন অ্যান্ড ইজ আ কমার্শিয়াল সিটি, সো ফার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া আর কি, যেটা আমি বারবার বলছি যে সামহাও আমরা এটাকে আসলে গুরুত্বটা অনুধাবন করতে পারছি না। চট্টগ্রামে ওয়াসা, সিডিএ, বন্দর, পুলিশ সবাই আলাদা আলাদাভাবে কাজ করে। এই বিচ্ছিন্ন ব্যবস্থা কি চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যর্থতা? এটা শুধু চট্টগ্রাম না, আমি বলছি যে সিটি গভর্নমেন্ট এখন বাংলাদেশে কোথাও হয়নি। ইভেন ঢাকাতে যদি আপনি বলেন, ঢাকাতে রাজুক সবাই আলাদা আলাদা ফাংশন হচ্ছে ঢাকার মিনিস্ট্রিগুলো তো সব ঢাকাতেই আছে, হ্যাঁ। কাজে ঢাকাতে তারা দ্রুত কাজ করতে। কিন্তু চট্টগ্রামের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদেরকে তো ঢাকা গিয়ে কাজগুলো দেখতে হচ্ছে। ইভেন এখন যদি আমার একটা কাজ যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো কাজ, যেটা হয়তো বা আমার সাথে কাজ করতে হচ্ছে, আমাকে আবার পূর্ত মন্ত্রণালয়ে দৌড়াতে হচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ে হোম মিনিস্ট্রিতে দৌড়াতে হচ্ছে, ট্রাফিকের বিভাগ নিয়ে হোম মিনিস্ট্রিতে দৌড়াতে হচ্ছে ট্রাফিক বিভাগের সাথে। ইভেন আপনি যদি এখন আমাকে বলেন যে এখানে আমাদের যে বাল্বগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকমতো পানি উন্নয়ন বোর্ডের কাজ, তো সেটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়, তাদের সাথে কথা বল। ইভেন টেলিফোনের একটা তার সরাতে হতে, সেটা টেলিফোন টেলিগ্রাফিক মিনিস্ট্রিতে কথা বলতে হচ্ছে। ইভেন সেখানে একটা ইলেকট্রিক পোল যদি আপনাকে সরাতে হয়, এনার্জি মিনিস্ট্রির সাথে কথা বলতে হচ্ছে, পিডিবির সাথে কথা বলতে। So that's actually the hassles, So that's very important to coordinate all the organizations under one man, that is city mayor. এটাই যদি হয় তাহলে হয়তো একটা প্ল্যান আরবানাইজেশন সম্ভব, যেটা আসলে আমাদের দেশে হচ্ছে না। পরিকল্পিত নগরায়নের জন্য অবশ্যই সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প না, এবং এটা যখন হবে চেহারা অটোমেটিক্যালি পাল্টে যাবে। এখন যদি আমি মনে করছি যে আমার এই রাস্তাটা এদিকে না এদিকে করতে হবে, আমার এই শ্রমিকগুলো এখানে রাস্তা দখল করে আছে, এই জায়গাটা খালি আছে রেলের ভিতর, এই জায়গায় আমি ঢুকিয়ে দেবো, এই জায়গায় আমি ঢুকিয়ে দেবো। কারণ আমার তো অনেক প্ল্যান নিয়ে আমার কাছে। ধরেন আমি এখন বর্জ্য অপসারণ করছি, আমি এখন বর্জ্য থেকে সম্পদে পরিণত করছি, আমি একটা বায়োগ্যাস উৎপাদনের দিকে যাচ্ছি। আমি আরেকটা আমার যে টিজি আছে সেখানে আমি ময়লা থেকে আমি গ্রিন ডিজেলের দিকে যাচ্ছি। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে। আমরা মনোরেল নিয়ে চিন্তা করছি, আমরা 1 সিটি 2 টাউন নিয়ে চিন্তা করছি, আমরা প্লেগ্রাউন্ড নিয়ে চিন্তা করছি, আমরা শহরটাকে একটা ক্লিন গ্রিন হেলদি সিটির জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। আমরা প্রায় 10 লক্ষ বাচ্চাকে এবার টাইফয়েড ভ্যাকসিন দিয়েছি, 30,000 মেয়েকে জরায়ু ক্যান্সার যে ভ্যাকসিন আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিয়েছি। আমরা 5 তারিখ থেকে
সারা চট্টগ্রামে যে কুকুরগুলো আছে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনছে। তা আমরা করছি, কাজ চলছে। এবং এই যে আজকে রাস্তাঘাটের 50-60টা টেন্ডার হয়ে গেছে, বড় বড় রাস্তা, এগুলো কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন চট্টগ্রামের রাস্তাঘাটের কাজ অলরেডি আমরা শুরু করেছি। যেগুলো খানাখন্দ ছিল এগুলো আমরা রিপেয়ার করছি এবং সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আমরা স্মার্ট কার্ড দিয়েছি, প্রায় নাগরিক কার্ড, যেটাকে ফ্যামিলি কার্ড বলা হয়, যেটা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে। সেখানে চট্টগ্রাম 4 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি, যেখানে কমপ্লিটলি দুর্নীতিটাকে আমরা রোধ করে সেখানে এক পরিবারকে একটা কার্ড আমরা যে বিগত 1 বছরে এই 1 বছরে। এবং সেখানে দেখা যাচ্ছে আগে একটা পরিবারকে আওয়ামী লীগের যারা ছিল তারা 7-8টা কার্ড দিয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। সে জায়গায় আমি কমপ্লিটলি এক পরিবারকে একটা কার্ডের আওতায় এনেছি। কাজে এই কাজগুলো আসলে অনেক কঠিন, বাট আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে কাজগুলি করতে। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা আমার কাউন্সিলর নেই, 41টা ওয়ার্ডের, সে তো আমার পুরা ওয়ার্ডগুলোকে আমার দেখতে হচ্ছে, যার কারণে আমার সময় দিতে হচ্ছে। অনেক সময় রাত 1টা-2টা পর্যন্ত আমাকে দেখতে হয়। আবার এই যে ময়লা আবর্জনা ঠিকমতো ক্লিন করছে কিনা রাত্রে, কারণ আমরা এখন ময়লা আবর্জনা ক্লিনিংয়ের সময়টা রাতে নিয়ে গেছে, রাতে আমাকে ঘুরে দেখতে হচ্ছে। ইভেন যখন বৃষ্টি হচ্ছিল রাতে আমাকে দেখেছেন বিভিন্ন জায়গায় যেতে, পানি জমছে কিনা। তো কাজে এইগুলি আসলেও অনেক কষ্টের, একটা মজাও আছে, একটা চ্যালেঞ্জও আছে। জনগণ যদি কিছু সুখ পায়, জনগণকে যদি আমরা একটা স্বস্তির জায়গায়, সেটা স্বস্তি আছে। আর জনগণ যদি কষ্ট পায়, সেটাও কষ্ট আছে। কাজে এই জায়গায় আমরা আছি। নগর সরকার না থাকার কারণে মেয়র হিসেবে এমন কোন সিদ্ধান্ত আপনি নিতে পারেননি, একটি বাস্তব উদাহরণ দেবেন? দেখুন, এখন সাপোজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা হয়তোবা একটা কাজ তারা বলতে যাচ্ছে, তারা একটা এই জায়গায় এই পার্কটা করবে। এখন আমি পড়ছি এটা আমি করব, এই পার্কটা আমি করব। আমি করলে পরে এই পার্কটাকে আমার যে একটা চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনার জায়গায় আমি হয়তোবা এটাকে সুন্দর করে জনগণকে আরো বেশি সেই জায়গায় সম্পৃক্ত করতে পারবো। তো সে জায়গায় আমি করতে পারছি না, এটা পূর্ত মন্ত্রণালয় আন্ডার, তারা অলরেডি সেটা কাজ শুরু করে দিয়েছে। এটা একটা গেল, যেমন আইন শৃঙ্খলা বাহিনী। ধরো আমি মনে করছি না এই ক্রিমিনাল এখানে আছে, তাকে শাস্তি দেওয়া উচিত। এই অফিসারটা আওয়ামী অফিসার এখনো রয়ে গেছে, তাকে কিন্তু উনি কিছু করছে না, সে জায়গায় আমি হয়তো তাকে কিছু করতে পারতাম। হয়তো আমি দেখছি যে এই ক্রিমিনালটা এখানে ঘুরছে, তারা ধরছে না, কিন্তু আমি দেখছি এই ক্রিমিনালটা এখানে আছে। এইগুলো আর কি, কিন্তু আমরা কন্ট্রোলে নাই Control বিষয়টা। কারণ আমি তো কিছু করতে পারছি। তো এই জায়গায় এসে আমি মনে করি যে আসলে ভেরি ইম্পর্টেন্ট, নগর সরকার না হলে পরে একটা পরিকল্পিত আরবানাইজেশন, প্ল্যান্ড আরবানাইজেশন করাটা আসলেই দুরূহ। এবং সেটা আমি আমার যখন লন্ডনে গিয়েছি, আমি তারেক রহমানকে সেটা বলেছি, আমি প্রধান উপদেষ্টাকেও বলেছি যে অবশ্যই নগর সরকার নিয়ে চিন্তা করতে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনাটা কেমন ছিল নগর সরকার নিয়ে, যখন আপনি তাদেরকে উপস্থাপন? আসলে আমি দেখেছি অনেক সময় তারা ইভেন এগুলি নিয়ে তেমন একটা তারা চিন্তা করতে আমি দেখিনি। তারা নগর সরকার নিয়ে শুধু প্রধান উপদেষ্টার একটু চিন্তা ছিল, যে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এই ধরনের কোনো চিন্তা আমি দেখিনি। তো এই জায়গায় আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে তাদের ফিয়রটা but they are not at all interested to do the city government each and every level. তো এটা আসলে আমি মনে করি তারা হয়তো মনে করছে তারা কিছুদিনের জন্য এখানে আছে মেহমান হিসাবে, এটা হয়তো তারা মনে করছে, এটা আমার মনে হচ্ছিল। নগর সরকার কি ভবিষ্যতে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবেন? এই আশঙ্কাটা কি মূল বাধা? এটাই বলছি যে নগর সরকার যদি না হয়, তাহলে পরে তার শহরকে আপনি যদি আপনার প্ল্যান ওয়াইজ যদি সাজাতে চান, আমি মনে করছি যে এই জায়গায় পার্কটা হবে, এই জায়গায় আমার যারা শ্রমিক আছে তাদেরকে আমি একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট করে দেব, এই জায়গায় আমি করব সেটা। এই জায়গায় আমি গার্ডেনটা করব, এই জায়গায় আমি একটা স্মৃতিস্তম্ভ করব, এই জায়গায় আমি এটা গোলচক্করকে এভাবে সাজাবো, আমি জামিতুল ফালার সামনে একটা কোরআনিক স্কোয়ার করতে চাই। আমি এই কাজগুলো আর কি, যে এটা প্ল্যান ওয়াইজ আমি এই রাস্তাটাকে এমনভাবে করব যাতে করে বহুমুখী লোকজন এই রাস্তাটাকে ব্যবহার করতে পারে। এই যে কাজগুলো সাজানো, সেখানে আপনার ধরেন রোডস অ্যান্ড হাইওয়েজের সাথে যদি আমাদের সমস্যা হয়ে যায়, তাহলে তো প্রবলেম। এখানে কিন্তু রোডস অ্যান্ড হাইওয়েজ আছে ভিন্ন ভিন্ন সময়। আজকে যে এখানে ধরেন আপনার এই যে 30-40 টনের গাড়ি চলে আসছে রাস্তা দিয়ে, সেটাও কিন্তু নগর সরকার হলে পরে সেটাও কন্ট্রোল করা সম্ভব। এটা কি সব মিলিয়ে নগর সরকারের
গুরুত্ব খুবই বেশি। এটা শহরকে যদি আপনি সাস্টেইনেবল সিটিতে পরিণত করতে চান। নগর সরকার হলে আচ্ছা, ধরেন বিকেন্দ্রীকরণের কেন্দ্র এখন আমি একটা অর্ডার নিতে চাচ্ছি যে আজকে ছোট্ট ওটা ধরেন 70 টাকা করে আমরা এখন ডোর টু ডোর যে প্রকল্পটা দিয়েছি 70 টাকা করে আমরা বাসা থেকে ময়লা আনার জন্য নিচ্ছি। এটা কেন নিচ্ছি? এই 70 টাকা কিন্তু আমি যে 7% ট্যাক্স নিচ্ছি এটার বাইরে কিন্তু, কারণ ময়লাটা আমরা ডোর থেকে নেওয়া হচ্ছে, ডোরের বাইরে থেকে এটা সিটি কর্পোরেশন দেবে, কিন্তু ডোরের থেকে ময়লা সিটি কর্পোরেশন সারা ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেওয়া হয় না। ইভেন বিদেশে আপনি দেখবেন যে আপনি নিজের ময়লাটা নিজে বাইরে রেখে আসছেন। হ্যাঁ এটাই স্বাভাবিক। আজকে আমাদের দেশে এই ধরনের কালচার না হওয়াতে এটা হচ্ছে। ধরেন এই 70 টাকা আমি মনে করলাম যে আমি জনগণ থেকে নিব না, না নিয়ে আমি কি করব, আমি 1-2 বছরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ফান্ড আনবো, যেটা দিয়ে আমি যে এজেন্সিগুলো ময়লাগুলো নিচ্ছে তাদেরকে আমার টাকা দেবো, জনগণকে আমি ফ্রি করে দেব। তো এইটা করতে হলে আমার যদি আজকে নগর সরকার থাকতো আমি প্ল্যানটা করে আমি গভর্নমেন্ট থেকে টাকাটা পেয়ে যেতাম। এখন আমাকে করতে হচ্ছে কি, আমার যে মিনিস্ট্রি আছে এলজিআরডি আবার কোথায় দিচ্ছে, ফিনান্স মিনিস্ট্রি থেকে সেটা যাচ্ছে আবার পরিবেশে। কারণ যেহেতু নদী আলটিমেটলি এই ময়লাগুলো যদি আমি মিসড আউট করি কোথায় যাচ্ছে, নালা থেকে খাল থেকে দূষণ হচ্ছে কর্ণফুলী নদী। তো এই জায়গায় এসে প্রবলেমগুলো হচ্ছে। কারণ আমার মনে হচ্ছে যে না, আমি জনগণকে এই জায়গায় স্বস্তির জায়গায় আমি নিয়ে যাবো, জনগণকে আমি কোনো ধরনের বার্ডেনে রাখবো না। আমি পারছি না। কেন পারছি না? আমার নগর সরকারটা। তো কাজে ওভারঅল আমার যে চিন্তা ভাবনার মধ্যে আমি এগোচ্ছি জনগণকে কমপ্লিট রিলিফ দেওয়া, সে জায়গায় অনেক সময় আমি এই অবস্ট্রাকশনগুলোর কারণে হয়তো পেরে উঠছি না। যেমন আমার এখন মনে হচ্ছে যে আমি এখন বায়োগ্যাসটা উৎপাদন করে যে টাকাটা পাবো ওইটা আমি অফ করে দেব জনগণ থেকে, কিন্তু ওই যে বায়োগ্যাস উৎপাদন করার যে প্রক্রিয়া সেটা আবার যে সেখানে আবার মিনিস্ট্রি ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে আবার পরিবেশ ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে আবার দেখা যাচ্ছে আপনার প্ল্যানিং মিনিস্ট্রি ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে আবার ফিনান্স মিনিস্ট্রি ইনভলভ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই বাধা বিপত্তি দূর করতে হলে আলটিমেটলি নগর সরকার কোনো বিকল্প নেই। নগর সরকার কি ভবিষ্যতে রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের কেন্দ্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে? না, আমি এটা কখনো চ্যালেঞ্জ বলে আমি মনে করি না। কারণ আলটিমেটলি সারা বিশ্বে যদি এটা থাকে তাহলে আপনি বাংলাদেশে থাকবে না কেন? এ ধরনের যদি সংকীর্ণ মনের মধ্যে আমার ভুগি তাহলে আমরা কখনো একটি উন্নত মানের শহর কিংবা উন্নত মানের অ্যাডভান্সড অথবা ডেভেলপড একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। কাজে এ ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে আমাদের সবাইকে উঠতে হবে। আমি যদি আমলা হই কিংবা আমি যদি মন্ত্রীও হই, আমাদেরকে এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের দেশকে যদি আমরা একটা অ্যাডভান্সড কান্ট্রিতে পরিণত করতে চাই তাহলে অবশ্যই নগর সরকার আমাদেরকে প্রতিটা সিটিতে স্টাবলিশ করতে হবে। আপনি কিছুদিন আগে লন্ডন সফর করেছিলেন, জনাব তারেক রহমানের সাথে মিট করেছিলেন, ওনার কাছে কি নগর সরকার সম্পর্কে এটাই বলেছে এটা আপনাকে আমি বলেছি, কারণ আমাদের যে মিটিংটা হয়েছে ম্যাক্সিমাম কথাগুলো সিটি নিয়ে হয়েছে। আমি কি করছি এবং আমার কি প্ল্যান, উনি কিন্তু একটা কথা, উই হ্যাভ এ প্ল্যান, অলওয়েজ বলেন। না উনি ওই বক্তব্যটা দিচ্ছেন এখানে, হ্যাঁ। উই হ্যাভ এ প্ল্যান। ওনারও নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, এই যে ইয়াং ছেলেদের জন্য নিশ্চয়ই কোনো কিছু আছে, কর্মসংস্থানের কোনো প্ল্যান আছে। যেমন আমি যখন কানাডাতে গিয়েছিলাম লন্ডন, সেখানে আমি কিন্তু দেখেছি নার্সদের প্রচুর ডিমান্ড আছে, কিন্তু আমাদের কোনো নার্সিং ইনস্টিটিউশন নেই যেটা অ্যাফিলিয়েটেড বাই লন্ডন গভর্নমেন্ট অর ইভেন দ্য কানাডিয়ান গভর্নমেন্ট। সো সেদিক দিয়ে আমি কনকর্ডিয়া একটা ইউনিভার্সিটি আছে মন্ট্রিয়াল কানাডাতে, তাদের সাথে আমার একটা প্রিমিয়ার ইউনিভার্সিটির একটা জয়েন্ট কোলাবোরেশনে আমি নার্সিংটাকে অ্যাফিলিয়েটেড করতে চাচ্ছি, যাতে করে আমার এখানে নার্সগুলো আমি বিদেশে পাঠাতে পারি এবং এতে করে প্রচুর রেমিটেন্স আসবে। কারণ ওইসব দেশের নার্সদের প্রচুর ডিমান্ড আর একটা কেয়ার গিভারের প্রচুর ডিমান্ড আছে। সেম টু লন্ডনও, সেখানে আমি দেখছি নার্সদের প্রচুর ডিমান্ড, কেয়ার গিভার। সো এইগুলো প্রচুর অপরচুনিটি আছে, যে অপরচুনিটিগুলো নিয়ে আমার মনে হয় তারেক রহমান কাজ করছে। যেহেতু উনি বিদেশে ছিলেন এগুলো নিয়ে উনি কাজ করেছেন। আর বিশেষ করে আপনারা জানেন যে তাইওয়ানের সেমিকন্ডাক্টর চিপসগুলো সেখানে ম্যানুফ্যাকচার করা হয় এবং সেখানে বাজারজাত করছে আবার চায়নারা। তো এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ, যেহেতু চায়না আস্তে আস্তে সেদিক থেকে সরে আসছে, সেই জায়গায় বাংলাদেশ সে জায়গায় আপার হ্যান্ড নিতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি আসিয়ানের এখনো বাংলাদেশ সেখানে অন্তর্ভুক্ত হয়নি, সে জায়গায় আমার মনে হয় তারেক রহমান সাহেব কাজ করছে, আমি যতদূর জানি। সোফার এগুলো আসলে একটা পজিটিভ দিক, আমাদের কর্মসংস্থান বলুন কিংবা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় বলুন। ইভেন আমাদের যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, এই ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিকে আমরা কিন্তু গ্রোন আপ করতে পারছি না।
বিদেশে কিন্তু প্রচুর ডিমান্ড আছে। আমরা যদি প্রচুর এক্সপোর্ট করতে পারি তাহলে পরে এখান থেকে আমরা বিশাল একটা ফিনান্সিয়ালি আমরা দেশটাকে সলভ করতে পারবো। সো ফার ইভেন আমাদের যে কার্বন ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু প্রচুর ডিমান্ড এখানে রয়ে গেছে। সেগুলো নিয়ে আমরা এই চিন্তাগুলো কিন্তু তারেক সাহেব করছে। এবং বিশেষ করে এই যে উনি যে 31 দফাগুলো দিয়েছেন প্রতিটি জায়গায় কিন্তু উনি উল্লেখ করেছেন উনি কোন কোন জায়গায় সেগুলোকে সেন্ট্রালাইজড করতে চাচ্ছেন। এবং আলটিমেটলি গিয়ে সেজন্য উনি বলেছে উই হ্যাভ এ প্ল্যান। নগর সরকার হলে কোন কোন ক্ষমতা সিটি কর্পোরেশনের হাতে থাকা জরুরি বলে আপনি মনে করেন? নগর সরকার হলে আমি মনে করি যে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো চট্টগ্রামে আছে সবগুলো তো অটোমেটিক সিটি মেয়রের কাছে চলে আসছে। হ্যাঁ, আপনি যদি সেটা বলুন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজগুলো আছে, ওয়াসার যে কাজগুলো আছে, স্থানীয় উন্নয়ন বোর্ডের কাজগুলো আছে, ইভেন আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজগুলো আছে, বন্দরের যে, কারণ আপনি দেখবেন যে কোনো অ্যাডভান্সড ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যদি যান যে সিটি যেখানে বন্দর রিলেটেড সিটি, বন্দরের সে জায়গায় মেইন অ্যাডভাইজার থাকে কিন্তু মেয়র। হ্যাঁ। বাট উই আর সো আনলাকি আমাদের এখানে চিটাগং যে বন্দর আছে সেখানে আমি ওখানে মেম্বার পর্যন্ত নেই। তো দিস ইজ so far obstructions for growing and sustainable city. That is very important. আচ্ছা, এই বিষয়ে পূর্ববর্তী মেয়ররা কেন কখনো উদ্যোগ নেয় নাই বা কাজ করার আগ্রহ প্রকাশ করে নাই? দেখুন এখানে কিন্তু একটা ইনফরমেশনের একটা ব্যাপার আছে, আপনার জানারও একটা ব্যাপার আছে। কাজে আপনার যদি এই জিনিসগুলো আপনি যদি মনে করেন যে এই জায়গায় এসে যদি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিছু অবস্ট্রাকশন আপনার সামনে আসছে, স্বাভাবিকভাবে আপনি ওটা নিয়ে চিন্তা করছেন। ওরা হয়তো ওই অবস্ট্রাকশনটা হয়তো পায়নি, অথবা পেলেও তারা হয়তো বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রেশারের কারণে চুপ মেরে গেছে, এটাও হতে পারে। ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাকে আপনি ব্যক্তিগত হামলা হিসেবে দেখছেন নাকি রাজনৈতিক পাত্তা হিসেবে দেখছেন? দেখুন, ব্যক্তিগত রাজনৈতিক ওই জায়গার বাইরে গিয়ে আমি যেটা বলতে চাই, যে কোনো কারোর উপরে হামলা, কাউকে মারা, কাউকে হত্যা করা, এটা কখনো আমি রাজনীতিতে কখনো আমি সাপোর্ট করি না। এবং আমিও কিন্তু আমার এই দীর্ঘ 38 বছরের রাজনীতিতে কাউকে গিয়ে একটা থাপ্পড় মারা, কিলঘুষি মারা এই ধরনের রাজনীতি আমি কখন করিনি। ইভেন অনেকেই বলে রাজনীতিতে অনেক আর্মস রাখে, আমি আমার জীবনে একটা ছুরিও আমি রাখিনি। 38 বছরের রাজনীতি আমি আমার মনোবল আছে যে আমি কখনো কারো ক্ষতি করিনি, আমাকে কেউ ইনশাল্লাহ ক্ষতি করবে না। আমি কাউকে মারার জন্য কোনোদিন কাউকে উদ্বুদ্ধ করিনি অথবা অর্ডার দিইনি, কাজে আমি ইনশাল্লাহ কেউ আমাকে মারবে না, এই মনোবলটা আল্লাহ আমার আছে, এটা আমার শক্তি। আচ্ছা, ওই কাজে এই জায়গায় এসে আমি মনে করি যে কোনোভাবে কোনো হত্যা, কোনো সহিংসতা, কোনো কিছু আমি হওয়া উচিত না। এবং সেটা ওসমান হাদির ব্যাপারে বলুন, ইভেন আমাদের এরশাদুল্লাহর উপরে যেটা হয়েছে সেটা বলুন, কিংবা আমাদের এর আগে যারা রাজনীতিবিদ এভাবে যে অ্যাসাসিনেটেড হয়েছে তাদের কথা বলুন। কাজে এগুলো কখনো কাম্য না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে এই ছেলেটা যে ওসমান হাদি, সে তো দেশের কথা বলার জন্য সে এসেছে, রাজনীতিতে এসেছে, সেটা গণতন্ত্রের কথা বলতে এসেছে, সে মানুষের ভোটের অধিকারের কথা বলতে এসেছে, সে বঞ্চনার কথা বলতে এসেছে, সে মানুষের মৌলিক অধিকার রক্ষা করার কথা বলতে এসেছে, মানুষের আইনের শাসনের কথা বলতে এসেছে। তো কাজে এই জিনিসগুলো কখনো কাম্য নয়। আমি আসলে অনেক আমার জীবনে দেখেছি মানুষকে হত্যা করতে। এই যে আমার যখন মেডিকেল কলেজের লাইফে এই 90 সালে আমি দেখেছি কিভাবে পলিটেকনিকের একটা স্টুডেন্ট একটা রুগী দেখতে এসে ছাত্রলীগের ছেলেরা তাকে জবাই করে দিল। এটা লেডিস হোস্টেলে একটা মেয়ে ডাক্তারদের সামনে, ওই মেয়েটা প্রায় 2 থেকে 3 বছর মানসিক বিকারগ্রস্ত ছিল, তার রুমে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে। ইভেন 93-তে ডক্টরস ক্যাফেটেরিয়াতে মেডিকেলে ওই ছাত্রলীগ যুবলীগের ছেলেরাই ডাক্তার মিজান বোরহান ফরিদকে হত্যা করেছে। ইভেন এই যে কাইসান মহিমরা 93 সালে আমাদের আরেকটা ছেলে আপেলকে হত্যা করেছে গোলপাহাড়, ছাত্রলীগের ছিল। এগুলি আসলে এই যে মার্ডারগুলো তো সব ছাত্রলীগ করেছে। যত ধরনের মার্ডার হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে কিংবা বাইরে, ইভেন চট্টগ্রাম শহরে, সব মার্ডারের পিছনে কিন্তু তারা আছে। এবং এই ধরনের ইভেন এই গত 16 বছরও তো আমরা দেখেছি কি ঘটনা হয়েছে।
তো কাজে এইগুলো আসলে আমি মনে করি যে তাদের যে সবসময় একটা চিন্তা ভাবনা, মানুষকে মেরে ফেলা, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে তারা যে গত 16 বছরে এই বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করা, গুম করা, নির্যাতন, হামলা করা এবং গত জুলাই আগস্টে এতগুলি বাচ্চাদের হত্যা করা, তারপর এই যে ওয়াসিম আকরাম, তারপর আবু সাইদ, স্নিগ্ধ, মুগ্ধ সহ যে শত শত ছাত্র নেতাদের হত্যা করেছে। তাহলে এই যে একটা হত্যার যে রাজনীতি, এই জায়গায় আমি মনে করি যে অবশ্যই রাজনৈতিক যে একটা এটাকে আমি বলবো যে নৈতিকতার জায়গায়, সে রাজনৈতিক নৈতিকতার জায়গায় আওয়ামী লীগ আসলে এত পিছিয়ে, তাদেরকে এটা রিফর্ম করাটা খুব জরুরি বলে আমি মনে করি। এবং এই রিফরমেশন ছাড়া আওয়ামী রাজনীতিটা আসলে জনসমক্ষে করাটা টু চ্যালেঞ্জিং, কারণ তাদের যে ওই রিফরমেশনটা না আসলে পরে জনগণ কিন্তু নিরাপদ নয় তাদের। আমরা কি এখনো তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখেন রাজনীতির মাঠে বাংলাদেশে? না, যদি তারা করতে চায় কখনো, তাদের ওই রিফরমেশন না হওয়া পর্যন্ত রাজনীতিটা তাদের জন্য আসাটা খুব চ্যালেঞ্জিং। অনেকেই বলছে না যে তাদের রাজনীতি সহজ নয়। রাজনীতিটা আসলে নিজকে রিফর্ম করতে হতে হবে, যে আমি নৈতিকভাবে আমি মেনে নিলাম, আমি কারো গায়ে হাত দিব না, কাউকে মারবো না, আমি আমার শুদ্ধ রাজনীতি করব। এই জায়গায়, শুদ্ধতার জায়গায় তারা অনেক পিছিয়ে, এটা আমি বলছি। আচ্ছা, এই হত্যাকে রাজনৈতিক শক্তি বা রাষ্ট্রবিরোধী চক্রান্ত থাকতে পারে বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে? আমি বারবার বলছি যে হত্যাকাণ্ড, সহিংসতা আমি কখনো পছন্দ করি না। হ্যাঁ, ওইটা পছন্দ করি। তবে যে জায়গায় এসে তারা করছে, তাদের যদি মোটিভেশন কিছু থাকে, তাদের মোটিভ কিছু থাকে, যে এই জায়গায় এসে তারা হয়তোবা সেটাকে রাষ্ট্রীয় যে কাঠামোটাকে তারা ধ্বংস করার জন্য, অথবা রাষ্ট্র একটা জায়গায় যে চলছে সেই জায়গাটাকে তারা সেখান থেকে মন্তর করার জন্য, কিংবা সেটাকে পিছানোর জন্য তারা এই কাজ করছে, তাহলে পরে আমার মনে হয় তারা ভুল পথে যাচ্ছে। কারণ রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের জায়গায় যাচ্ছে, রাষ্ট্র এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছে, ওই নির্বাচনের দিকে কিন্তু তারা যাচ্ছে। এই কাজগুলো করে যদি কেউ মনে করে যে না, নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে অথবা নির্বাচনকে থামিয়ে দেওয়া যাবে, তাহলে পরে আমার মনে হয় এটা তারা একটা ভুল জায়গায় আছে। কারণ এটা অলরেডি ডিসাইডেড। কারণ আমরা আসলে ভোটের অধিকারের জন্যই কিন্তু মূলত সংগ্রাম করেছি, কারণ আমরা অনেকদিন ভোট দিতে পারিনি। আমরা ইনফ্যাক্ট 2008 সালের কারণ এই যে 91 থেকে প্রতিটি নির্বাচন কিন্তু আমার হাতে আমি দেখেছি। কারণ 91 সালের নির্বাচন আমরা জিতেছি, যেটা ওটা সবচেয়ে ইতিহাসের সবচেয়ে পিওর একটা নির্বাচন ছিল, নিষ্কণ্টক একটা নির্বাচন আমি বলব। 96 সালের নির্বাচন, সেটাও মোটামুটি একটা নির্বাচন হয়েছে। 2001 সালের নির্বাচনও সেটা একটা ভালো নির্বাচন। কিন্তু 2008 সালের যে নির্বাচন, সেটা যে সীমানা নির্ধারণ করে তারা যে একটা কারচুপি করেছে, এটা একটা সূক্ষ্ম কারচুপি ছিল আওয়ামী লীগকে জিতানোর জন্য। এবং এরপরে আসা যায় 14 সালে ভোটারবিহীন নির্বাচন, হ্যাঁ, ভোটারবিহীন। 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 24 সালে আমি তুমি ডামির নির্বাচন। কাজে মানুষ তো ভোট দিতে, ইয়াং জেনারেশন, আপনারা আমার মনে হয় ভোট দিতে পেরেছেন আমার আমি চাই না কখনো। কাজে এটাই কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রাইট, আমার সাংবিধানিক অধিকার। আজকে আমার সাংবিধানিক অধিকার থেকে যদি আমি বঞ্চিত হই, স্বাভাবিকভাবে আমি কিভাবে স্বপ্ন দেখবো একটা নতুন বাংলাদেশ, কিভাবে স্বপ্ন দেখবো একটা দুর্নীতি মুক্তি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশে। কাজে এই জায়গায় আমাদেরকে অবশ্যই আমার যে রাইট, সেটাকে স্টাবলিশ করতে হলে ভোটের কোনো ভোটটা হতে হবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, এবং সে জায়গায় আমার রাইটটা আমাকে প্রতিষ্ঠিত, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা এটাই চাই। আজকে ধরুন আমি মেয়র আছি, আমি নির্বাচন করব, আমাকে যদি মানুষ ভোট দেয় আমি হব, আর ভোট না দিলে আমি সবাইকে বিদায় দিয়ে চলে যাবো, দ্যাটস অল। এবং সেখানে যদি নেক্সট মেয়র আসে আমার কাছ থেকে কোনো কারণে সাহায্য চাই, সেটা আমি সাহায্য করবো। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। এই জায়গায় আমি মনে করি যে 91 সাল, 96, 2001 এই নির্বাচনগুলোতে আমি যেটা দেখেছি, যে সেখানে সব দলগুলো কিন্তু ভোট সেন্টারে যেতে পেরেছে, সমর্থকদের নিয়ে ভোট দিয়েছে। সেখানে ভোটের পরে সবাই ভোট সেন্টারে বসে আড্ডা মেরেছে উৎসবমুখর পরিবেশে, বনভোজনের মতো। এরপরে ভোটের রেজাল্ট নিয়ে তারা ঘরে ফিরেছে। হয়তোবা কেউ আনন্দিত হয়েছে, কেউ হয়তোবা দুঃখ পেয়েছে, কিন্তু এটার মধ্যে একটা সৌন্দর্য ছিল, একটা উৎসব ছিল, একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল। এটাই আমরা চাচ্ছি।
এবং এইটাই আবার ফিরিয়ে আনতে হবে। এবং এটা ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় আমাদের 12 তারিখের যে নির্বাচন সেটাকে সবাইকে পজিটিভ মোডে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ এই নির্বাচনটার জন্য আমরা তাকিয়ে আছি। আমরা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। আমরা ভোটের যে কালচার সেটাকে আবারও পুনর্জাগরণ করতে হবে। এটা কোনো বিকল্প। নগর প্রধান হিসেবে চট্টগ্রামের রাজনৈতিক সহিংসতা ঠেকাতে সিটি কর্পোরেশন কি ভূমিকা রাখতে পারে? দেখুন, আমার কিন্তু থিম হচ্ছে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ। আমি বারবার সেফ সিটির কথা বলছি। আমি সেজন্য বারবার পুলিশ কমিশনারকে বলছি যে এনি শর্টস অফ প্রবলেম ইউ মাস্ট কিপ টাচ উইথ মি। আমাকে আপনি জানান, আমাকে টাচ করুন যে আমি আপনার সাথে থাকবো। যেহেতু সিটি গভর্নমেন্ট না থাকে তো এটা আরেকটা সংস্থা কাজ করছে। কাজে সিটি কর্পোরেশনকে অবশ্যই আপনারা আপনাদের সাথে নিয়ে কাজ করুন। আমিও চাই যে আমার শহরটা নিরাপদ থাকুক। সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত দল, সমস্ত মত যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। কেউ যাতে কোনো সহিংসতার দিকে না যায়, কোনো নিষ্পেষণ। আপনারা জানেন যে একটা আলিফ হত্যাকাণ্ড হয়েছে। সে আলিফ হত্যাকাণ্ডের ফার্স্ট মিটিংটা কিন্তু সার্কিট হাউসে আমিই লিখেছিলাম। হাসান আরিফ স্যার, ডক্টর যিনি মারা গেছেন অ্যাডভোকেট হাসান আরিফ সাহেব, উনি ছিলেন এবং সেখানে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ ছিলেন এবং সেই জায়গায় এসে আমরা কিন্তু একটা সুন্দর সলিউশন আমরা করেছিলাম। তো কাজে এই ধরনের শহরটাকে সুন্দর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য অবশ্যই আমরা ভূমিকা রেখেছি এবং রাখবো। এবং বন্দরও আপনারা জানেন যখন ধর্মঘট হয়েছে, প্রাইম মুভার্স যখন ধর্মঘট করেছিল সেখানে লরি ট্রাক চলতে দিবে না, ঠিক সেই সময় এসে তারা যখন ফেলিউর হলো, আমি আবার সবাইকে ডাকলাম, ডেকে আবার সেক্রেটারি তাদের সেটা মিটমাট করে দিয়েছে। কাজে ওভারঅল আমি মনে করি আমি অ্যাজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, অ্যাজ এ মেয়র অফ দ্য চিটাগং সিটি, দিস ইজ অলসো মাই ডিউটি, কারণ আমি তো একটা পাবলিক সার্ভেন্ট। সো জনগণের সেবা দেওয়া আমার লক্ষ্য, সেটা যে অ্যাঙ্গেল থেকে হোক। খালেদা জিয়ার রাজনীতি ও সংগ্রাম বর্তমান প্রজন্মের জন্য তার গুরুত্ব কতটা বলে মনে করেন? এটা আসলে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার যে অবদান সেটা গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে বলুন, রাজনীতিতে কিংবা সমাজনীতিতে, এটা আসলে একটা বিরল দৃষ্টান্ত। দেখুন, আল্লাহ তাআলা সবাইকে সম্মান দেন, ঠিক জায়গায় আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। এটা মহিলা জানা যায় কোটি কোটি মানুষের যে সমাগম এবং কোটি কোটি মানুষ যে টেলিভিশনে দেখেছে এবং অনেকে যে বাসায় নামাজ পড়েছে, ছাদে নামাজ পড়েছে, বারান্দায় নামাজ পড়েছে, এটা তো আমরা দেখেছি। এবং বিশ্বের অনেক জায়গায় এই জানাজার নামাজ নিয়ে কথা হয়েছে, একমাত্র খালেদা জিয়ার জানাজা। আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছেন এবং আমি অত্যন্ত মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে ওনার কবরে যে মাটি দেওয়ার একটা সৌভাগ্য আমার হয়েছে। আমি সেদিন ওনার কবরে মাটি দিতে পেরেছি এবং ওই দিন সন্ধ্যায় আমি ওনার কবর জিয়ারত করতে পেরেছি। এবং আমরা মাত্র 3-4 জন রাজনৈতিক নেতা কিন্তু এটা পেরেছিলাম। ওই সময় আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তো এর মধ্যে আমরা 3-4 জন সেখানে ঢুকে সেটা করেছিলাম। এবং আমি মনে করি যে উনি আসলে দলের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নেতৃত্বে পরিণত হয়েছিলেন এবং 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করতে নিতে পেরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার একটা প্রেক্ষাপট ছিল যেখানে ওনাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আপন করে নিতে পেরেছিল। তার সাথে আমরা ব্যক্তিগতভাবে প্রথমবার দেখা কখন হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে? তা আসলে আমার সাথে দেখা হয়েছিল আমি যখন ছাত্রদল শুরু করি চিটাগং মেডিকেল কলেজে। সেটা হচ্ছে 1987 সালে আমি ছাত্রদলের আহ্বায়ক হই, কিন্তু সম্মেলনটা আমাদের করতে হয়েছে 89 সালে, আরও 2 বছর পরে। কারণ এই 2 বছর আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, কারণ অন্যান্য সংগঠনগুলো আমাদেরকে উঠতে দিচ্ছিল না। সারাক্ষণ প্রেশারের মধ্যে মারপিট, বিভিন্ন ধরনের কনফ্রন্টেশন এবং কনফ্লিকশনের মধ্যে আমরা যাচ্ছিলাম। তো একটা স্টেজে আমরা 1989 সালের 30 মে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করছিলাম, তখন আমাদের বেশ কিছু ছেলেকে আঘাত করা হলো এবং আমাকেও আঘাত করা হলো। এর পরে করেছিল ছাত্রলীগ এবং অন্যান্য সব মিক্সড হয়ে করে, এরা তো একটা সম্মেলন, সবাই আমাদের বিরুদ্ধে ছিল, চাচ্ছিল না যে কারণ ছাত্রদল ওই সময় জানেন যে 80-র দশকে প্রত্যেকটা জায়গায় ছাত্রদল তখন খুব দ্রুত রাইজ করছিল, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছিল সমস্ত ইনস্টিটিউশনে। সংসদ নির্বাচনে ছাত্রদল জয়কার এবং সেটা 90% মানে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের দখলে ছিল, যার কারণে চিটাগং মেডিকেল কলেজের মধ্যে একটি জায়গা ছাত্রদল রাজনীতি করবে এটা কখনো কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু
সংগঠনগুলো ছাত্রলীগের ছাত্রদলের বিরুদ্ধে ছিল। আলটিমেটলি সে সময় আমাকে যখন আঘাত করা হলো, আর আমাদের 3-4 জন দেয়ার আর নাও এস্টাবলিশ ডক্টর, তাদেরকে আঘাত করা হলো। এরপরে 8-10 দিন পর সম্ভবত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিটাগং এসেছিলেন একটা প্রোগ্রামে। সেখানে উনি তখন উঠতেন, ইনফ্যাক্ট হয় শাহজাহান হোটেলে রুজি কবির ম্যাডামের যে হোটেলটা আছে সদরঘাটে, অথবা আমাদের যে স্ট্যান্ডিং কমিটির তৎকালীন মেম্বার ছিল ডাক্তার FM ইউসুফ, উনি অনেক বড় ডাক্তার ছিলেন, ওনার বাসা কুলসিতে, ওইখানে উঠতেন। তো উনি কুলসির বাসায় সেই সময় উঠছিলেন, আমরা সব ডাক্তাররা গেলাম, মেডিকেল স্টুডেন্ট এবং অন্যান্য সিনিয়র ডক্টররা গেল। তো আমার ব্যান্ডেজ দেখে উনি, যেহেতু আমি দলের প্রেসিডেন্ট আহ্বায়ক, এরপরে সম্মেলন হবে আর কি এটার পরে, তো উনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো কে মেরেছে। তখন আমি বললাম যে এই অবস্থায়। তখন বললো যে প্রিন্সিপাল কি করলো। তখন উনি কিন্তু ডক্টর FM ইউসুফ স্যারের ওইখানে যে টেলিফোন ছিল, ল্যান্ডফোন, এখান থেকে তৎকালীন যে স্ট্যান্ডিং কমিটি মেম্বার কর্নেল আলী আহমেদ, ওনাকে বললেন যে এখনই ফোন করেন। কারণ তখন ওই প্রিন্সিপাল বাড়ি চন্দন এসেছিল, কর্নেল আলীর বাড়ি চন্দন এসেছিল। কাজী কর্নেল আলী সাহেব ওনাকে ওনার ম্যাডামের সামনে খুব বকাবকি করলেন, এবং ম্যাডাম এক পর্যায়ে বললেন যে ঠিক আছে আমি ওনাকে বলছি। তখন ম্যাডাম বললো যে এই যে আমাদের শাহাদাত, তার মাথায় আঘাত করা হলো, তার বিচার আপনি করবেন এবং যারা করেছে তাদেরকে অবশ্য শাস্তির আওতায় আনবেন। এই যে ওনার যে এই ধরনের একটা ফিলিংস, এটা আমরা একদম ধরেন ম্যাডাম তো মারা গেছে এখন থেকে আরো 38 বছর আগের কথা বলছি। এরপরে তো ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে। বিশেষ করে সর্বশেষ কোন বিষয়টা নিয়ে ওনার সাথে কথোপকথন হয়েছিল? সর্বশেষ হচ্ছে আমি যখন মেয়র হলাম, মেয়র হওয়ার পরে আমি ওনার সাথে দেখা করতে গেলাম। দেখা করে ওনার বাসায় মিষ্টি নিয়ে গেলাম। মিষ্টি নিয়ে গিয়ে উনি আমাকে বললো যে চট্টগ্রাম শহরটাকে তুমি সুন্দর করে গড়ে তোলো, এবং উনি এই ব্যাপারে আবার হাসান আরিফ স্যার আমাদের যে উপদেষ্টা ছিলেন, ওনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে আমার ব্যাপারে যাতে খুব স্মুথলি করা হয় আর কি, সবকিছু যাতে কোনো ঝামেলা না হয়। তো যেহেতু আমাদের একটা কোর্টের অর্ডার ছিল, এবং অর্ডারটা কিন্তু খুব পাকাপোক্ত অর্ডার ছিল, কাজে এটা খুব চমৎকারভাবে আমার কাজ তারা সম্পাদন করতে পেরেছিল আর কি। যে ম্যাডাম এরপরে কিন্তু সবকিছু ফলো আপ করছিল, মহাসচিব সাহেবও ফলো আপ করছিল, মির্জা ফখরুল ইসলামকে, এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের সাথে আমার স্কাইপিতে কথা হয়েছে, উনিও সেটা ফলো আপ করছিল ওই সময়। তো ওভারঅল সব মিলিয়ে এরপরে আরেকটা ব্যাপার নিয়ে, সিটি কর্পোরেশনের একটা ব্যাপার নিয়ে ম্যাডামের সাথে কথা এর আগে, যখন উনি অসুস্থ হচ্ছিল তার আগে, তো ওটা আমি কাজ করছিলাম একটা ব্যাপার, একটা অ্যাপস তৈরি করার কাজে, যে আমাদের চট্টগ্রাম অ্যাপসটা, ওটা ইনশাল্লাহ আমরা উপহার দেব। ওটা ওনার একটা চিন্তা ভাবনা চট্টগ্রামকে নিয়ে, যেটা আমি বারবার বলছি ম্যাডামের যে 8-10টা কনসেপ্ট নিয়ে আমরা এই চট্টগ্রাম অ্যাপসটা উপহার দিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বর্তমান বিএনপি কতটা ধারণ করতে পারছেন বলে মনে করেন? দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, এটা আসলে ইতিহাসে এটা বিশাল অনুকরণীয় একটা ব্যাপার। তো আমি মনে করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জায়গায় এসে দেশকে ভালোবাসতে পেরেছেন, এবং আমাদের দেশনায়ক তারেক রহমানও দেখেন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আজকে লন্ডন থেকে উনি দেশে এসেছে। এবং উনি দেখেন, ওনাকে যখন 2008 সাল 11 সেপ্টেম্বর যেদিন ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, ওই দিন কিন্তু আমি ওনাকে PG হসপিটালে গিয়ে দেখেছি। মানে আমার একটা কাকতালীয় ব্যাপার, ওই দিন ওনাকে দেখেছি। যেদিন আবার উনি ফিরে এসেছেন, ওই দিনও আমি ছিলেন VIP-তে ওনাকে রিসিভ করেছি। হ্যাঁ। কাজে উনি কিন্তু যেতে চাননি দেশ থেকে, ওনাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। অনেকে মনে করে যে উনি চলে গেছে, উনি আসলে চলে যেতে তো চাননি, দেশ ছেড়ে কেউ কি চলে যেতে চাই? ওনাকে জোর করে মাইনুদ্দিন ফখরুদ্দিনরা বের করে। বলা হয় মুচলেখা নেওয়া হয়েছিল। মুচলেখাটা আমি জানি না, বাট দ্য থিং ইজ ওনাকে চিকিৎসার নাম করে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে আজকে উনি 17 বছর পর দেশে এসেছেন, এবং উনি যখন VIP থেকে বের হচ্ছিল, উনি মাটি দেখেছে, আমি ওনার পাশেই ছিলাম, ওই মাটি দেখেছে, উনি মাটির দিকে গিয়ে জোতা খুলে মাটির গন্ধ নিয়েছে, দেশের গন্ধ শুকেছে, মাটির গন্ধ শুকেছে। এটা একটা বিশাল ব্যাপার। উনি যদি দেশপ্রেমিক না হয়, এটা কারো পক্ষে সম্ভব। দেশকে কতটুক যিনি ধারণ করে, বাংলাদেশকে, দেশের মানুষকে হৃদয়ে ধারণ না করলে এভাবে মাটিটা ধরে গন্ধ শুকত। তো এটা কিন্তু কারো মাথায় আসেনি। ইভেন আমিও চিন্তা করছিলাম উনি হঠাৎ করে ওইদিকে যাচ্ছে কেন। উনি বাসের দিকে না গিয়ে হঠাৎ করে টার্ন করে ওইদিকে যাচ্ছে, এবং এটা কিন্তু ওনার
নিজের কমপ্লিট, উনি নিজের পরিকল্পিত, কেউ ওনাকে বলে দেয়নি। সেই সময় আপনার ব্যক্তিগত অনুভূতিটা কিরকম ছিল? না, আমি তো মনে করছিলাম উনি হয়তো সেখানে যখন যোদ্ধা করছিলেন নফল নামাজ পড়বে, এটা মনে করছিলাম। কিন্তু উনি হঠাৎ করে এখান থেকে মাটি নিয়ে মাটির ডেভেলপ করে গন্ধ শুকে আবার, ঢুকে দিয়েছিল। তো এটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশকে এই যে ধারণ করা, এই ধারণ করতে পারলে কিন্তু আপনি দেশকে উঠাতে পারবেন। এই জন্য উনি বলেছে যে ইনশাল্লাহ আমার অনেক পরিকল্পনা আছে দেশ, যেটা আমি হয়তোবা সেটা ইমপ্লিমেন্ট করতে চাই, এবং সেটা আমার ইয়াং জেনারেশনের জন্য করব, আমার যারা ফিমেল উইমেনদের জন্য করব, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য করব, ইয়ুথদের জন্য আমি করতে চাই, এবং জব এমপ্লয়মেন্টের ব্যাপারে আমি করতে চাই। বাংলাদেশকে একটা অ্যাডভান্স কান্ট্রি হিসাবে এস্টাবলিশ করার জন্য করতে চাই। বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। এই ধরনের কথাগুলো উনি বলেছে। জনাব তারেক রহমান ব্যক্তিগতভাবে তার বাবা মার আদর্শ কতটা ধারণ করতে পারবেন বলে আপনি মনে করেন? দেখুন, আমি তো ওনাকে একদম যে রহমান ফাউন্ডেশন যখন করছিলাম, আমি আসলে এখানে অনেক কিছুরই প্রতিষ্ঠাতা, চিটাগংয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা, মেডিকেল কলেজের, ডেভেরও প্রতিষ্ঠাতা সেক্রেটারি, রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোঅর্ডিনেটর আমি চট্টগ্রাম, যেটার উনি চেয়ারম্যান। তো কাজে আসলে হাওয়া ভবনের অনেক কথাই কিন্তু অনেক সময় তারা বলতো, এবং এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ার দ্বারা তৈরি হয়েছে। হাওয়া ভবনে ইনফ্যাক্ট পরে গিয়ে মানিউদ্দিন ফখরুদ্দিনের যে গ্রুপটা ছিল, তারা কিন্তু বারবার সেখানে দেখেছে, কম্পিউটারগুলো চেক করেছে, কিছু পায়নি। তারা মনে করেছিল এখন অনেক দুর্নীতির কিছু আছে কিনা, কিন্তু সেখানে আসলে ছিল পুরো 64 জেলার উনি সাংগঠনিক একটা চক আউট করেছিলেন, যে এখানে যুব দলের কারা আছে, ছাত্র দলের কারা আছে, স্বেচ্ছাসেবক দলের কারা আছে। পাশাপাশি জিয়া রহমান ফাউন্ডেশনের আন্ডারে কিছু ছিল, এখানে কয়টা খামার বাড়ি আছে, ওইখানে কয়টা গরু দেওয়া হয়েছিল, ওইখানে কয়টা ছাগল দেওয়া হয়েছিল, ছাগলগুলো এখন অবস্থা কি, গরুগুলোর অবস্থা কি, অথবা ওইখানে একটা খামার বাড়ি করে দিয়েছিল, ওইটার অবস্থা কি। কাজে এই যে একটা স্বাবলম্বী করার, আপনি দেখেন জিয়া রহমান ফাউন্ডেশনের মূল 4টা সেন্টেন্স যদি আপনি দেখেন, সেখানে আপনি দেখবেন একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা। কাজে এই যে দেশকে স্বনির্ভর করার জন্য একটু একটু চেষ্টা, এই চেষ্টাটাই উনি করেছেন। সেটা আপনি ধরেন কৃষি খাত বলুন, সেখানে ইঞ্জিনিয়ারিং খাত বলুন, সেখানে চিকিৎসা খাত। এই জন্য এখানে কিন্তু সবাইকে উনি রাখেন নাই, উনি সেখানে কিন্তু কৃষিবিদদের রেখেছেন, উনি ডাক্তারদের রেখেছেন, ইঞ্জিনিয়ারদের রেখেছেন, সর্বোপরি উনি কিছু শিক্ষকদের ইনভলভ করেছেন, আর কিছু আইনজীবীকে ইনভলভ করেছেন, কিন্তু অন্য কাউকে উনি এটা ইনভলভ করেননি। কাজে ওনার কিছু চিন্তাভাবনা নিয়ে উনি এগোচ্ছেন, এবং আমি মনে করি উনি যদি এই চিন্তাগুলোকে কাজে লাগাতে পারেন এবং উনি এক্সিকিউট করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন, আসলে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে মেয়র হিসাবে আপনার দায়িত্ব পালনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? দেখুন, আমি তো বারবার বলছি যে আমার কাজের মাধ্যমেই মানুষ জাজ করবে আমি স্বচ্ছ কিনা, এবং সেটা অবশ্যই একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্যে জনগণ যদি আমাকে মনে করে আমি ট্রান্সপারেন্ট, আমি oil and honest, or I can do the job legally and smartly or dynamically, so they will give me vote. Otherwise, I must say goodbye. দল হিসেবে বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কতটা প্রস্তুত? এটা তো অবশ্যই বিএনপি প্রস্তুতি নিয়ে আছে, কারণ বিএনপি তো নির্বাচন করেছে আগে 18 সালে, এবং 24 সালে বিএনপি নির্বাচন করতো, কিন্তু তারা যেহেতু দেখছে কারচুপি হচ্ছে, তারা অ্যাভয়েড করেছে। আমরা তো মেয়র ইলেকশনও করেছি। কাজে ওভারঅল আমি মনে করি আমরা প্রস্তুত আছি। আমাদের ইনশাল্লাহ যে সেন্টার কমিটিগুলোর কাজ চলছে, আমাদের এজেন্ট নিয়োগেরও এখন থেকে এটা যাচাই বাছাই হচ্ছে, কাজে ইনশাল্লাহ আমরা নির্বাচনে প্রস্তুত আছি। এবারের নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, একই দিনে গণভোট, পুরো ব্যবস্থাটিকে আপনি কিভাবে দেখুন, গণভোট আর নির্বাচনের ভিন্ন জিনিস। গণভোট হচ্ছে ফার্দার আমাদের কোনো সংস্কার দরকার আছে কিনা, সেটার জন্য গণভোট। আর নির্বাচনের যেটা বিধিমালা অনুযায়ী নির্বাচন হবে, আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছে আপনি এমপি বানাতে পারবেন। আর দ্বিকক্ষ বিশিষ্ট যেটা পার্লামেন্ট, সেটা হচ্ছে যাদেরকে হয়তো আপনার ভোট দিয়ে আনতে পারছেন না, হয়তো কিছু বিশেষজ্ঞ লোক হয়ে গেছে যাদের মতামত আপনার দরকার, যাদেরকে আনতে পারলে হয়তো আপনার পার্লামেন্টটা আরো বেশি আলোকিত হবে, আরো বেশি সমৃদ্ধশালী হবে। সে জায়গায় এসে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমার মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা রেইনবো নেশনের কথা চিন্তা করেন, আপনি যদি একটা স্পেকট্রামের কথা চিন্তা করেন, আপনি যদি একটি
সবাইকে নিয়ে একটি বাংলাদেশ করার চিন্তা করেন, তাহলে পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অবশ্যই দরকার। এবং সেখানে আমি মনে করি যে এক্সপার্টাইজ যারা, তাদেরকে যদি আনা যায় তাহলে পরে উই ক্যান গেট রিয়েল বেনিফিট। আচ্ছা, এখানে রেইনবো নেশন বলতে স্পেসিফিকলি কি বোঝানো? রেইনবো নেশন বলতে আমরা সমস্ত দল, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাত, সমস্ত গোষ্ঠী আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারি, তাহলে পরে আমরা ওই জায়গায় সাকসেস হতে পারবো। কারণ একটা ভালো জায়গায় ভালো একটা কাজে যদি আমরা সবাই একসাথে থাকি, তাহলে পরে আমরা কিন্তু খুব সহজেই দেশটাকে সমৃদ্ধশালী করতে পারবো। আর যদি আমরা সব জায়গায় শুধুমাত্র রাজনৈতিক কারণে গিয়ে শুধু বিরোধিতা করি, তাহলে পরে দেশটাকে তো আমরা এগিয়ে নিতে পারবো না। এই জন্য বলা হচ্ছে রেইনবো নেশন, যে আমরা সবাই মিলে একসাথে, যেভাবে 7টি রং আছে আকাশে, স্পেকট্রাম বর্ণালী, সে স্পেকট্রামের মতো রেইনবোর মতো আমরা সবাই মিলেমিশে একসাথে করে কাজ করতে চাই। আপনার জন্মস্থান দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হলেও আপনার বেড়ে ওঠাও রাজনীতি নগর কেন্দ্রিক। ভবিষ্যতে চন্দনাইশের রাজনীতি নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? তো ভবিষ্যতে দেখবে, কিন্তু আলটিমেটলি হয়েছে কি, আমার তো একদম কিন্ডারগার্টেন থেকে হচ্ছে বাকলিয়াতে। আমি যখন কেজি 1-এ পড়ছি তখন এই 1971-এ, তখন আমরা বাকলিয়াত, এই যে বেড়ে ওঠা বাকলিয়াতে সবকিছু, এবং এখানকার যারা আছে তারা আসলে আমার এত কাছের, এত হৃদয়ের, যার কারণে ওইখান থেকে আমাকে 18 সালে ইলেকশন করেছে আমি। এদের 21 সালে আমি আবার মেয়র ইলেকশন করেছি। এবার আমার নির্বাচন করার কথা ছিল, যদিও সেখানে আমি মেয়র হিসেবে থাকার কারণে আমার বর্তমান যে চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি সেটা বলেছেন যে মেয়র হিসেবে কাজ করতে, যেহেতু চট্টগ্রামে আরও কিছু কাজ দরকার, যেহেতু কাজগুলো আমাদের রয়ে গেছে। তো যাই হোক, আমি মনে করি যে চন্দনাইশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাও কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ঘাঁটি বলে আমি মনে করি। তো যাই হোক, রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই, যেটা সেন্ট্রালি ডিসিশন নেয় সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হয়। কারণ ইনফ্যাক্ট অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্ত অনেক কিছু হয় না। জীবনে কোনো কিছু নিয়ে আক্ষেপ আছে? না, আমি মনে করি আমি মহান রব্বুল আলমিনের রহমতে আমি সবই পেয়েছি রাজনৈতিকভাবে। একটা রাজনীতিবিদের যা যা পাওয়ার সবই আমি পেয়েছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রামের রাজনীতিতে সাধারণ সম্পাদক থেকে সভাপতি হওয়ার ইতিহাস একমাত্র আমারই আছে। আগে কোনো রাজনীতিবিদ সাধারণ সম্পাদক থেকে সভাপতি হতে পারেনি, একমাত্র আমি পেরেছি যে সাধারণ সম্পাদক হতে সভাপতি। এবং দীর্ঘ এই 16 বছর আমি নিষ্পেষ নির্যাতনের বিরুদ্ধে রাজনীতি করে উঠে আসা আসলে টু টাফ, এবং যেটা আমি করতে পেরেছি বলে আমি মনে করি। কাজে আমি মনে করি আমার আসলে মহান রব্বুল আলমিনের দয়ায় আমি সব কিছুই পেয়েছি। এখন আমি চাই যে মানুষের জন্য কিছু করে যেতে, কারণ অপরচুনিটি সবসময় আসে না। আমি মনে করি এটা আল্লাহ তাআলা আমাকে সুযোগটা দিয়েছে মানুষের জন্য কিছু করার। সোফার আমি এই চট্টগ্রামকে সাজাতে চাই। চট্টগ্রাম আসলে অবহেলিত, কাজে আমি একটা সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চাই, একটা সাস্টেনেবল সিটি হিসাবে গড়ে তুলতে চাই, এবং চট্টগ্রামকে সত্যিকার অর্থে একটা ক্লিন, গ্রিন, হেলদি, স্মার্ট অ্যান্ড সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এবং পরিশেষে এইটুকুই বলবো যে আমার যে শহরবাসী আছে তাদেরকে সবসময় শহরকে ভালোবাসতে। কারণ আমি মনে করি এই শহরটা শুধু আমার একার শহর নয়, এই শহর আমার যে 70 লক্ষ 80 লক্ষ লোক এখানে বাস করে, সবারই এই শহর। কারণ এই শহরে তাদের আগের যে জেনারেশন, তাদের বাবা মা অথবা তাদের দাদা দাদি নানা নানি এখানে ছিল, এখন তারা আছে, হয়তো তারাও একদিন থাকবে না, তাদের নেক্সট জেনারেশন থাকবে। কাজে পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য শহর গড়ে তুলতে অবশ্যই তারা আমার সাথে একসাথে একযোগে কাজ করবে।